আমরা এখন ভিডিওর সেকেন্ড পার্টে চলে আসছি। আমাদের এখন এই চ্যাপ্টার থেকে জীবাশ্ম জ্বালানি চ্যাপ্টার থেকে খনিজ সম্পদ জীবাশ্ম জ্বালানি চ্যাপ্টার থেকে আমাদের কি টপিক থেকে বিগত বছর এমসিকিউ আসছিল সেগুলো নিয়ে আলোচনা করব। তো আমাদের কি ওয়ার্ডগুলো বা কি চ্যাপ্টারগুলো টপিকগুলো আমাদের এখানে লেখা আছে, যেমন জীবাশ্ম জ্বালানি সম্পর্কিত, হাইড্রোকার্বন সম্পর্কিত, তারপরে হচ্ছে তোমার এলিফেটিক হাইড্রোকার্বন, অ্যারোমেটিক হাইড্রোকার্বন, হ্যাঁ, তারপর হচ্ছে অ্যালকেন, অ্যালকাইন, তারপর অ্যালকোহল, অ্যালডিহাইড, জৈব অ্যাসিড। এই টপিকগুলো থেকে বিগত বছরে কি টাইপের প্রশ্ন আসছিল এমসিকিউতে বোর্ড এক্সামে, আমরা সেগুলো নিয়ে এখন আলোচনা করবো। আসো, তো দেখো এখানে আরও টপিক লেখা আছে পরে, তো আমরা আসো টপিকগুলো নিয়ে আলোচনা করি মেনলি। এবং এগুলোর যে থিওরিগুলো তোমরা বই থেকে অলরেডি পড়ছো একাডেমিকে, আমরা জাস্ট ওই থিওরিগুলো ইন শর্ট চ্যাপ্টার প্রশ্নগুলো সাথে সাথে আলোচনা করে দেবো, কারণ আমাদের বিগত বছরে থিওরিগুলো অলরেডি আমাদের জানা আছেই, তাই না? এখন শুধু আমরা রিকল করবো এবং টপিকগুলোতে ইমফেসাইজ দেবো যে কোন কোন টপিক থেকে বিগত বছরে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। আসো, যেমন আমাদের দেখো প্রথম যে প্রশ্নটা বলছে যে প্রাকৃতিক গ্যাসে পেন্টেনের শতকরা পরিমাণ কত। তো এখানে কি শুধু পেন্টেন চাইতে পারে? পেন্টেন বাদে তো আরও অন্যান্য যৌগ চাইতে পারে, তাই না? তো পেন্টেনের শতকরা পরিমাণ হচ্ছে 3%, এটা মুখস্থ রাখতে হবে। এখন তুমি যদি এই যে পেন্টেনের শতকরা পরিমাণ বা ইথিনের শতকরা পরিমাণ, হ্যাঁ, এই পরিমাণগুলো যদি মুখস্থ রাখতে না পারো, তাহলে তোমাকে পরীক্ষার রুমে মনে করো তুমি মুখস্থ ছাড়া পারবাটা কেমনে বলো? পারার কোনো সম্ভাবনা নাই। সো এটা অবশ্যই প্রাকৃতিক গ্যাসে কোন কোন যৌগগুলার শতকরা পরিমাণ কতটুকু, কোনটা 6%, কোনটা 5%, এইগুলো তোমরা মুখস্থ রাখবা। এবং আমরা তোমাদেরকে যে স্লাইডটা দিয়ে দিব কোর্সের সাথে, ওই স্লাইডে কিন্তু এটা ডিটেলস উত্তর থাকবে এবং ডিটেলসে তোমার ছক করে আমরা দিয়ে দিব যে শুধুমাত্র পেন্টেন না, পেন্টেন বাদে আরও অন্যান্য যৌগগুলোর ক্ষেত্রেও আমরা কিন্তু এখানে শতকরা পরিমাণটা অর্থাৎ পার্সেন্টেজ আকারে দিয়ে দিব, ঠিক আছে? সেটা নিয়ে টেনশনের কোনো দরকার নাই। তারপর বলছে পেট্রোলিয়ামের শতকরা কত ভাগ কেরোসিন থাকে, এটাও তোমার মুখস্থ আইটেম। সো এই যে কোনটা কত পার্সেন্ট, কোনটাতে কতটুকু পার্সেন্টেজ থাকতেছে, এই জিনিসগুলো তুমি যদি মুখস্থ না রাখো তাহলে কিন্তু পারবা না। যেমন আমাদের পেট্রোলিয়ামে শতকরা থাকে 13%, তো এই 13% যদি মুখস্থ না রাখো তুমি পারবা না। সো এইটারও কিন্তু ডিটেলস আমরা এর সাথে রিলেটেড আর কোন কোন টপিকগুলো আমাদের মুখস্থ রাখতে হবে পার্সেন্টেজের, সেগুলো কিন্তু তোমাদের এই স্লাইড আকারে উত্তর শিটে দেওয়া আছে। তো আমরা তো এটা প্রশ্নের স্লাইড দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, প্রশ্নের স্লাইড থেকে জাস্ট টপিকগুলো বলতেছি। তাহলে টপিকটার নাম কি? যে জীবাশ্ম জ্বালানির কোন জ্বালানিটা শতকরা পরিমাণ কতটুকু আছে, এইটা নিয়ে তোমাদের একটু পড়াশোনা করতে হবে। তো এটা রিলেটেড আরও পড়াশোনা এখানে দেওয়া আছে যে কোনটার স্ফুটনাঙ্ক কতটুকু, হ্যাঁ, তারপর এলপিজি গ্যাস বা পেট্রোলিয়াম গ্যাসে কার্বন সংখ্যা কত, এটা মুখস্থ রাখবা। এই যে এলপিজি গ্যাসে কার্বন সংখ্যা কত ভাই বলো তো, জলদি বলে দাও। 1 থেকে 4 নম্বর কার্বন যুক্ত যে যৌগগুলো আছে তাদেরকে বলা হয় এলপিজি গ্যাস, ঠিক আছে? যেমন মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, এই পর্যন্ত। তো এগুলোর কিন্তু শতকরা পরিমাণ কতটুকু? 2%। তো এলপিজি গ্যাসের শতকরা পরিমাণ 2%। তো এরকম আরও অন্যান্য গ্যাসের বা আরও অন্যান্য বড় কার্বন, যেমন 5 কার্বন, 6 কার্বন, 7 কার্বন যুক্ত অ্যালকাইনের শতকরা পরিমাণ কতটুকু, এটা কিন্তু ছক আকারে তোমাদের স্লাইডে বলা আছে। সো উত্তরের স্লাইড থেকে পাই যাবা। তারপর বলছে পেট্রোলিয়ামে কত ভাগ পেট্রোল থাকে। তো পেট্রোলিয়ামে কত ভাগ পেট্রোল থাকে এটা দেখো তোমাদের কিন্তু 5%, এটাও তোমাদের মুখস্থ রাখতে হবে। সো এটাও তোমাদের স্লাইডে দেখবা উত্তর সহকারে আমরা দিয়ে দিছি। তো এরকম আর কি তোমাদের দেখো 5% বলা আছে। তো পেট্রোলিয়ামে আংশিক পাতনে দেখো, এটা কিন্তু জ্ঞানমূলক আমরা পড়ছিলাম। বলো তো তোমরা একটু কমেন্ট সেকশনে করে জানাও তো যে এটার উত্তর কত ছিল। আমরা কিন্তু জ্ঞানমূলক অংশটাতে এটা নিয়ে আলোচনা করছিলাম যে আংশিক পাতনে 121 ডিগ্রি থেকে 170 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোন গ্যাসটি পৃথক করা হয়। এটা কিন্তু তোমাদের আমি ইয়াতে জিজ্ঞেস করছিলাম, মানে তোমাদের জ্ঞানমূলক অংশে কিন্তু এটা মুখস্থ লিখেছিলাম, ঠিক আছে? তো বলো দেখি এটার উত্তর কত হবে। আমরা পড়ছিলাম কিন্তু কেরোসিন, ঠিক আছে? এটার উত্তর কত হবে? কেরোসিন। এরপরে বলা আছে যে নেপথালিনে, এই যে উত্তর বলা আছে কেরোসিন। বলছে নেপথাতে কার্বন সংখ্যার পরিসর কতটুকু। নেপথাতে কার্বন সংখ্যার পরিসর এটাও তোমাদেরকে মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? দেখো পরে স্লাইডে দেওয়া আছে 7 থেকে 14। অ্যান্ড এই যে পরিমাণগুলা, এগুলো যদি মুখস্থ না রাখো তাহলে কিন্তু আসলে পরীক্ষার রুমে পারাটা তোমাদের জন্য খুবই মুশকিল হয়ে যাবে, বুঝতে পারছো? তো এই জন্য অবশ্যই আমরা যেই টপিকগুলো পড়াচ্ছি বিগত বছর এগুলো সব এমসিকিউ আসছে অথবা এই টপিক রিলেটেড প্রশ্নগুলো আসবে। তাহলে আমরা টপিকগুলো কি জানলাম? এক হইলো যে আমাদের যে 1 থেকে শুরু করে 10, 20 পর্যন্ত যে কার্বনগুলো আছে এগুলোর মধ্যে কোনটার কতটুকু পার্সেন্টেজ শতকরা পরিবেশে পাওয়া যায়, অথবা আমাদের কোন কার্বনের কতটুকু আছে নেপথা বলা হয় কাকে, হ্যাঁ, এই জিনিসটা জানতে হবে। যেমন পেট্রোলিয়ামে আংশিক পাতনে দেখো এর আগে বলছিলাম 121 থেকে 170 ডিগ্রি, এবার বলছে 21 থেকে 70। তো আংশিক পাতনে তোমার বলছে যে 21 থেকে 70 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনটি থাকে। তো দেখো তোমরা উত্তরটা গ্যাসোলিন, ঠিক আছে? সো উত্তর কিন্তু গ্যাসোলিন আছে। সেটাও তোমাকে মুখস্থ রাখতে হচ্ছে যে আমার গ্যাসোলিন, নেপথা, তারপরে তোমার হচ্ছে কেরোসিন,
হ্যাঁ, তারপরে তোমার পেট্রোল, ডিজেল, এইগুলার আংশিক পাতনে কত ডিগ্রি থেকে কত ডিগ্রি তাপমাত্রার মধ্যে পাওয়া যায়, এইটা কিন্তু একদম ঠাড়া মুখস্থ করবা। এবং এইটা বললামই শুরুতে যে ছক আকারে তোমাদের দেওয়া আছে, শুনতে পড়বা। সো এই টাইপের মোটামুটি এমসিকিউগুলাই আসে জীবাশ্ম জ্বালানি টপিক থেকে, যে জীবাশ্ম জ্বালানি যদি তুমি আংশিক পাতন করো তাহলে কোন তাপমাত্রা রেঞ্জের মধ্যে তুমি বিভিন্ন ধরনের জ্বালানিগুলো পাবা। সো পরের টপিকগুলো তোমরা দেখে নিও, এগুলা পার্সেন্টেজ আর বলতেছি না, কারণ এগুলো সেম টাইপেরই প্রশ্ন। এবার আসলে হাইড্রোকার্বন সম্পর্কিত, মানে হাইড্রোকার্বন নিয়ে আমরা কী কী টপিকগুলো বলবো, তোমরা একটু দ্রুত তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও কমেন্ট সেকশনে, এবং লাইভটি শেয়ার করে দাও, অন্যদেরও দেখার একটু সুযোগ করে দাও, যেন বাকিরাও তোমাদের এই ভিডিওটা দেখার মাধ্যমে তারা উপকৃত হতে পারে। যে জৈব রসায়ন নিয়ে যে ভয়টা বা পরীক্ষায় পারবো কি পারবো না এই নিয়ে যে টেনশনটা, এটা যেন না থাকে। জৈব রসায়ন আসলে তুমি যখন ইন্টারমিডিয়েটে উঠবা তখন আরও অনেক বড় একটা টপিক, অনেক বড়। মনে করবা যে তোমার ইন্টারমিডিয়েটে কেমিস্ট্রি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলে মোট 10টা চ্যাপ্টার আছে। এই 10 চ্যাপ্টারের মধ্যে ওই জৈব রসায়ন একাই একদিকে আর বাকি 9 চ্যাপ্টার আরেকদিকে। তোমার ধরো যে 9 চ্যাপ্টার রিভিশন দিতে যদি লাগে, তোমার ধরো যে অ্যাজ এক্সাম্পল ধরো যদি এমনি যদি বলি, ধরো যে 9 ঘন্টা সময় লাগছে, তাহলে জৈব রসায়ন একাই রিভিশন দিতে লাগবে 9 ঘন্টা। ইন্টার জৈব রসায়ন এত বড়, তো এত বড় টপিক শুরুতেই ভয় যেন না পাও, এই জন্য শুরুতে তোমাদেরকে 99 একটু হালকা পাতলা ধারণা দিছে। হালকা পাতলাই বলবো আমি, কারণ যেটুক দেওয়া আছে এটা কিছুই না বলতে গেলে একরকম, তারপরেও তোমরা অনেকে ভয় পাইতে পারো। এই জন্য আমরা ভাঙে ভাঙে প্রত্যেকটা টপিক ধরে ধরে, যে ক খ নাম্বারে কী আসে, এমসিকিউতে কী আসে, গ হতে কী আসে, এই টপিকগুলো ধরে ধরে বলে দিচ্ছি। জাস্ট তুমি ভিডিওটা দেখো, দেখে নোট ডাউন করে নাও, এগুলোই তুমি ইনশাল্লাহ কমন পাবা বোর্ড এক্সামে কেউ তোমাকে আটকে পারবে না ইনশাল্লাহ। ঠিক আছে? আচ্ছা, তো হাইড্রোকার্বন সম্পর্কিত কী কী টপিক নিয়ে আমরা পড়াশোনা করবো দেখো, যে কোনটির মূল উপাদান হাইড্রোকার্বন। তো এটা একটু দ্রুত দেখো যে কোনটির মূল উপাদান তোমাদের হাইড্রোকার্বন বলে মনে হচ্ছে। আমরা কিন্তু একটু আগেই পড়ছি যে অংশকলামের 121 থেকে 170 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যেই হাইড্রোকার্বনটা পৃথক করা হয়, অথবা যেই জ্বালানিটা পৃথক করা হয়, তার নাম হচ্ছে কেরোসিন। তার মানে কেরোসিন কিন্তু এক প্রকার হাইড্রোকার্বন। ঠিক আছে? সো কেরোসিন আমরা ডাইরেক্ট দাঁড়াতে পারি। ফরমালিন কেন দিতে পারবো না? কারণ ফরমালিনে কিন্তু শুধুমাত্র হাইড্রোজেন এবং কার্বন নাই, ওখানে কিন্তু অক্সিজেনও আছে। মেথিলেটেড স্পিরিট, ওখানে কিন্তু ওএইচ আছে। ভিনেগার, এখানে কিন্তু সি ডবল এইচ আছে, মানে অ্যাসিটিক অ্যাসিড আছে, বা সি ডবল এইচ মূলক, হ্যাঁ কার্বক্সিলিক মূলক, সেগুলো কিন্তু দেওয়া যাবে না। এরপর বলছে কোনটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। দেখো তোমাদের কিন্তু জ্ঞানমূলক আমি অলরেডি পড়াই ফেলছি, সম্পৃক্ত মানেই হইতেছে কার্বন কার্বন সিঙ্গেল বন্ধন থাকতে হবে। কার্বন কার্বন সিঙ্গেল বন্ধন মানে কি ভাইয়া? সম্পৃক্ত। আর অসম্পৃক্ত, ও মানেই তোমার মাথায় প্রথমে চলে আসবে যে কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা কার্বন কার্বন 3 বন্ধন, যেটাতে আছে সেটাই তোমার অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে দেখো কার্বন কার্বন 3 বন্ধন কোথায় আছে? আমরা জানি কার্বন কার্বন দ্বিবন্ধনের সংকেত হচ্ছে CnH2n+2, এটা তোমরা থিওরিতে কিন্তু পড়ছো অলরেডি। তার মানে এইটা বাদ দিয়ে বাকিটা চিন্তা করো, তোমাকে ওইলা খুঁজতে হবে না। হ্যাঁ, ওই দুইটাকে অসম্পৃক্ত বলা যাবে, কিন্তু একে কিন্তু তুমি অসম্পৃক্ত বলতে পারবে না। তাহলে এই যে CnH2n+2 কোনটাতে আছে সেটা চেক করো। দেখো আমাদের এই যে 2 2 4 5 6, দেখো এটাতে আছে কিন্তু, তার মানে কি এটা সম্পৃক্ত। তারপর লক্ষ্য করো এটা 3 2 6, এটা কিন্তু অসম্পৃক্ত হতে পারে, কারণ CnH2n+2 মিলতেছে না, সো এটা কিন্তু অসম্পৃক্ত। আর এটা কিন্তু সম্পৃক্ত। তারপর লক্ষ্য করো এই যে C3H8, দেখো দেখি এখানে n এর মান যদি 3 দাও তাহলে এইটা কি 2n+2 না? তার মানে কি 3 2 6 2 8 না? দেখো হচ্ছে কিন্তু। ঠিক সেমভাবে এখানে 4টাকে যদি তুমি n ধরো তাহলে 2n, অর্থাৎ 4 2 8 + 2, অর্থাৎ 2n+2 মিলে যাচ্ছে। তার মানে এই তিনটাই তোমার কিন্তু আমাদের কি সম্পৃক্ত। আমরা কিন্তু এই তিনটাকে বলতে পারি সম্পৃক্ত, কিন্তু এই একটাকে বলবো শুধুমাত্র কি অসম্পৃক্ত। ঠিক আছে? এরপর নেক্সট টপিকে চলো। তো এলিফ্যাটিক হাইড্রোকার্বন। তো এলিফ্যাটিক হাইড্রোকার্বন নিয়ে কি কি আলোচনা আছে লক্ষ্য করো, যে নিম্নের কোনটি বিউটাইন 2 এর সংকেত। তো বিউটাইন মানে কি? বিউট, বিউট হচ্ছে তার ওয়ার্ড রুট ভাইয়া, বুঝছো? যেহেতু বিউট ওয়ার্ড রুট, বিউটের জন্য এন এর মান কত হবে ভাইয়া? 4। সো বিউটের জন্য যদি এন এর মান 4 হয় তাহলে দেখো কার্বন সংখ্যা 4 আছে কোথায় সেটা আগে চেক করো। এখানে দেখছো 1 2 3 4 আছে, 1 2 3 4 আছে, 1 2 3 সবগুলোতে আছে। আচ্ছা, তাহলে আরো একটা জিনিস আসো, বিউটাইন আইন, এই যে দেখো আইনমূলক। ঠিক আছে? তোমরা যদি একটু আরো ভালো মতো লক্ষ্য করতে চাও, দেখো এই যে আইনমূলক। ঠিক আছে? তার মানে আইন, আইন, আইন মানে কি? কার্বন কার্বন ত্রিবন্ধন। ঠিক আছে? তাহলে কার্বন কার্বন যদি আমরা ত্রিবন্ধনের দিকে একটু তাকাই, ত্রিবন্ধনের সংকেত কি ভাইয়া? CnH2n, হ্যাঁ -2, তাই না? তাহলে CnH2n-2, বা তুমি লক্ষ্য করলে দেখবা এটা আমাদের দরকার নাই, কারণ কার্বন ত্রিবন্ধন খুঁজলেই হচ্ছে, কারণ এখানে দেখো সংকেত আকারে নাই, গাঠনিক সংকেত আকারে দিছে। তাহলে ত্রিবন্ধন খুঁজে কোথায় আছে? এখানে আছে ত্রিবন্ধন, এখানেও আছে ত্রিবন্ধন, এখানেও আছে ত্রিবন্ধন। দিবা তাহলে কোনটা? বিউটাইন 2 বলছে, 2 মানে কি? তাহলে 2 নম্বর কার্বনে তোমার আইনমূলকটা থাকবে।
তাহলে 2 নম্বর কার্বনে আছে এখানে, লক্ষ্য করো যে এখানে 1 নম্বর কার্বনে কিন্তু তোমার আয়নমূলকটা আছে, সেটা বলা যাবে না। এইখানে দেখো এই পাশ থেকে গেল 1 2, এই পাশ থেকে গেল 1 2, 2 নম্বর কার্বনে আয়নমূলকটা আছে, তার মানে এটা সঠিক উত্তর। কিন্তু তুমি যদি এখানে দেখো, এখানেও দেখো 1 নম্বর কার্বন আয়নমূলক, এখানেও 1 নম্বর কার্বন আয়নমূলক। সো এই গ নাম্বার উত্তর হচ্ছে না আমাদের, ঘ নাম্বার উত্তর হচ্ছে না, বাট খ নাম্বারটা আমাদের উত্তর হবে। বুঝা গেছে? সেইভাবে করে জিনিসগুলো মাথা রাখবা। এই পাশে 1, এটা 2 দাও। আচ্ছা, নেক্সট স্লাইডে চলো। আমাদের বলছে নিচের কোনটি ব্রোমোপ্রোপেন? ব্রোমোপ্রোপেনের সংকেত। ব্রোমোপ্রোপেন মানে কি? ব্রোমিন তো থাকতেছেই, এটা মাস্ট। দেখো সবগুলোতে ব্রোমিন আছে। আচ্ছা, প্রোপেন মানে কি? প্রপ মানে হচ্ছে এন এর মানটা কত হবে ভাইয়া? মিথেন ইথেন প্রোপেন 3 হবে, ঠিক আছে? তাহলে 3 কার্বন যুক্ত অ্যালকেন মূলক, তার সাথে ব্রোমিন থাকবে। তাহলে আমাদের CnH2n+2 থাকলে একটা হাইড্রোজেনকে অপসারণ করলে CnH2n+1 অ্যালকাইন মূলক, এর সাথে একটা ব্রোমিন থাকবে। এটাই হচ্ছে ব্রোমোপ্রোপেনের সংকেত। তাহলে এখানে কার্বন সংখ্যা 3 আছে, তাহলে 3 দুগুণে 6 7 কোথায় আছে দেখছি শুধু 1 নম্বর অপশনে, তাহলে এটাই হলো উত্তর। বুঝতে পারছো? এগুলো তোমাদের চিন্তা করার কিন্তু কোনো দরকার নাই, খুব ইজি কিন্তু। দেখো আমি যেভাবে স্টেপ বাই স্টেপ চিন্তা করছি, তুমিও সেমভাবে চিন্তা করে উত্তরগুলো কিন্তু বের করবা বোর্ড এক্সামে। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? এখন দেখো, আর যদি কোনো অসুবিধা থাকে কমেন্ট সেকশনে জানাও, আমি ইনশাআল্লাহ সলভ করে দেওয়ার চেষ্টা করবো তোমাদেরকে রিপ্লাই দিয়ে। এবার বলছে কোনটি অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বনের সংকেত? আচ্ছা, অসম্পৃক্ত আবার ফির বদ্ধ শিকল, তার মানে কি? সাইক্লো যৌগ, তাই না? বদ্ধ মানে সাইক্লো, আর অসম্পৃক্ত মানে কি? কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে অথবা কার্বন কার্বন ত্রিবন্ধন থাকবে, যে কোনো একটা যৌগ। ওকে, তাহলে এর সংকেতে যদি তাকাই, তাহলে CnH2n, তাহলে CnH2n এটা হয়, ঠিক আছে? তারপরে তোমার মনে করো যে এটাতে তুমি যদি তাকাও CnH2n-2, সেটার মধ্যে পড়তেছে না, সেটা বাদ। তারপরে CnH2n এটাও হয়। আবার দেখো যে CnH2n এটা হয়, কিন্তু বদ্ধ শিকলের দিকে তুমি যদি তাকাও, বদ্ধ শিকলে কিন্তু লাস্টের 2টা হাইড্রোজেনের মধ্যে একটা হাইড্রোজেন কি হয় বলো তো? 2টা হাইড্রোজেন অপসারণ হয়ে যায় না? যেমন আমি তোমাদেরকে যদি লক্ষ্য করি যে 3 কার্বন যুক্ত একটা হাইড্রোজেন দাও দ্বিবন্ধন, তারপরে CH2, এটা ধরো হইলো। এটা দেখো তো মুক্ত শিকল না? সবগুলো হাত মিলছে না? এই যে 1 2 3 4 মিলছে, 2 2 4 3 1 4 মিলে গেছে। কিন্তু তুমি যদি এটাকে বদ্ধ শিকল বানাতে চাও, তাহলে এই পাশ থেকে আমাদের 3টা হাইড্রোজেনের জায়গায় আমাকে দিতে হবে কয়টা হাইড্রোজেন ভাইয়া? 2টা, মানে একটা হাইড্রোজেন কমাইতে হবে। এইখান থেকেও 2টা হাইড্রোজেনের জায়গায় আমরা কি মিলাবো? একটা হাইড্রোজেন মিলাবো, তার মানে 2টা হাইড্রোজেন আউট করে দিলাম। 2টা হাইড্রোজেন যদি আউট হয়ে যায়, তাহলে কি সুবিধা? যে এর সাথে এখন বদ্ধ একটা যৌগ গঠন করবে। এই যে বদ্ধ যৌগ গঠন করলো, এখন তুমি এই যে সাইক্লোপ্রোপেনকে কীভাবে লিখবা? আমরা কিন্তু তোমাদেরকে জ্ঞানমূলক অংশে শিখাইছি এইভাবে করে, ঠিক আছে? আর যেহেতু প্রোপিন, সাইক্লোপ্রোপিন, তাহলে এইভাবে দিবা একটা দ্বিবন্ধন, শেষ। আচ্ছা, এখন তাহলে দেখো দেখি এখানে কার্বন সংখ্যা কয়টা হচ্ছে? 1 2 3, আর হাইড্রোজেন সংখ্যাটা হচ্ছে 2 3 4, অর্থাৎ C3H4 এটাই কিন্তু আমাদের সর্বসাকল্যে কি হইলো ভাইয়া? বিজয়ী হইল। কারণ কি? এই C3H4 এ বদ্ধ শিকল কার্বনে গঠিত হয়েছে। কিন্তু যদি মুক্ত শিকল বলতো, তাহলে কিন্তু মুক্ত শিকল এই যে এই 3টা ক, গ এবং ঘ, এই 3টা কিন্তু আমাদের মুক্ত শিকল। কিন্তু বদ্ধ শিকল বললে শুধু এটা উত্তর হবে, ঠিক আছে? ওকে, এরপরে দেখো তো বদ্ধ শিকলের চিত্র অঙ্কন করেছি। এখন হচ্ছে সাইক্লোবিউটেন। সাইক্লো মানে কি? আবার বদ্ধ। তো এটা ওইটা একই সেম বিষয়, সেটা ওই সেমভাবে আট করে নিবা যে আমাদের কার্বন সংখ্যা থাকতেছে 4টা, এবং আমাদের যেহেতু বিউটিন বলছে, বিউটিন মানে ইনমূলক, ইনমূলক মানে কি? কার্বন কার্বন দ্বিবন্ধন খুঁজবা। তো কার্বন কার্বন দ্বিবন্ধন একটা থাকবে, হ্যাঁ, সাইক্লোবিউটিন। তো এইটা যোগ হইতে পারে। এখানে দেখো একটা মাত্র কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, ঠিক আছে? তারপরে অ্যারোমেটিক হাইড্রোকার্বন সম্পর্কিত আলোচনা করবো, আসো। তো বলছে কোনটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন? অ্যারোমা মানে কি? অ্যারোমা মানে সুগন্ধি, বুঝলাম। আর অ্যারোমেটিক মানেই তোর মাথায় প্রথমে আসবে কি ভাইয়া? বেনজিন। বেনজিন, এটা শুরু তো মাথায় নিয়ে আসবা। এই যে বেনজিনের যৌগটা, এই বেনজিনটা অ্যারোমেটিক যৌগ। এখন তুমি লক্ষ্য করো যে কোনটি অ্যারোমেটিক হাইড্রোকার্বন, তাহলে অবশ্যই বেনজিন আমাদের অ্যারোমেটিক হাইড্রোকার্বন। চোখ বন্ধ করে দেখাই দিবা সবসময়, এটা কোনো চিন্তা করার দরকার নাই, এটা সবসময় হবেই। এবং বেনজিনের মধ্যে কয়টা দ্বিবন্ধন থাকে? 3টা। এটা তো মুখস্থ, এটা আবার চিন্তা করা কি আছে? এটা তো সবসময় জ্ঞানমূলকে পড়তে পড়তে তোমাদের একদম অবস্থা খারাপ করাই দিছি। তো বলছে কোনটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন? আবার সেম জিনিস, বেনজিন। সো এক প্রশ্ন দিবে আসছে ন্যাপথালিনের মধ্যে কয়টা দ্বিবন্ধন বিদ্যমান? এই যে তোমাদের কিন্তু এটা আমি জ্ঞানমূলকে বলছিলাম, এটা আসবে পরীক্ষায়, দেখছো চলে আসছে। তোমাদের কিন্তু আমি জ্ঞানমূলক পড়ানোর সময় বলছিলাম ন্যাপথালিনের সংকেত কোনটি আসছিল না জ্ঞানমূলকে, অনুধাবনমূলকে, তখন কিন্তু দেখাইছিলাম যে ওখানে মোট 5টা দ্বিবন্ধন আছে। এই যে ন্যাপথালিন মানে কি? এই যে তোমার দ্বিবন্ধন যদি এখানে দিই আমরা 1টা 2টা 3টা, তাহলে এখানে দিয়েছিলাম 4টা, এটা দিয়েছিলাম 5টা, শেষ। এরকমভাবে দিয়েছিলাম না? আচ্ছা, এখানে একটু ভুল হয়েছে মনে হয়। এই যে এখানে একটা, এখানে একটা, এই যে মোট 5টা দ্বিবন্ধন হয়ে গেল।
এখন তুমি লক্ষ্য করো যে 5টা দ্বিবন্ধন দিচ্ছে এটা কিন্তু আমরা আরো সহজভাবে তোমাকে দেখাইছিলাম, একটা গোল্লা দিছিলাম খালি, এই যে একটা গোল্লা, এই যে একটা গোল্লা, শেষ। এটাও কিন্তু ন্যাপথালিন ছিল, সেখানে কিন্তু 5টা দ্বিবন্ধন অনুবিদ্যমান হবে। এরপর দেখো নিচের কোনটিতে দ্বিবন্ধন আছে, তো দ্বিবন্ধন কোথায় আছে দেখো, ফ্লোরিনে একক বন্ধন কিন্তু, এই যে ফ্লোরিনে এভাবে থাকে, ঠিক আছে। নাইট্রোজেনও সেম, C2F6 যেটা বলছে এটাও কিন্তু সেম, কিন্তু আমাদের যে C2F4 যেটা, এটা কিন্তু গাঠনিক সংখ্যা অঙ্কিত করলে তুমি বুঝতে পারবা যে কার্বনের সাথে কার্বন একটা বন্ধন দাও, এখানে একটা ফ্লোরিন দাও, এখানে একটা ফ্লোরিন দাও, তারপর এখানে একটা ফ্লোরিন দাও, এখানে একটা ফ্লোরিন দাও। দেখো কার্বনে কিন্তু 1 2 3 হাত পূরণ হয়েছে, আরেকটা হাত পূরণের জন্য কি করতে হবে, একটা দ্বিবন্ধন দিতে হবে। তাহলে তুমি যদি গাঠনিক সংখ্যা অঙ্কন করো তাহলে দেখবা C2F4 এই যৌগটাতেই শুধু দ্বিবন্ধন আছে, আর C2F6 এ দেখবা দুইটাতে 3 6টা করে মোট ফ্লোরিন ঢুকবে, একক বন্ধন শুধু থাকবে। তারপরে বলছে বেঞ্জিনের সংকেত কোনটা, এটাও পারবা, C6H6 এটা বেঞ্জিনের সংকেত মুখস্থ রাখবা সবসময়, যে 6টা কার্বন 6টা হাইড্রোজেন থাকবে, আমি কিন্তু 8 করে দেখাইছিলাম জ্ঞানমূলক অংশে। এরপর বলছে নিচের কোনটি অ্যারোমেটিক যৌগ, আবার সেম প্রশ্ন, বেঞ্জিন, এটা স্কিপ করি। সমগোত্রীয়পূর্ণ দুটি সদস্যের মধ্যে পার্থক্য কোনটা, আচ্ছা সমগোত্রীয় আমাদের যে শ্রেণীর পরপর দুইটা সদস্যের মধ্যে পার্থক্য থাকে, তো পার্থক্য থাকে কি, আমাদের বলছিলাম যে CH2 পরিমাণ পার্থক্য থাকে, হ্যাঁ এটা মাথায় রাখবা। তারপর আমি চেক করে নেই যে কি বলছে এটাতে, তোমার সমগোত্রীয় না, হ্যাঁ ন্যাপথালিনে তোমার হচ্ছে ন্যাপথালিনে 5টা আছে, ঠিক আছে, দ্বিবন্ধন এটাও ঠিক আছে আমাদের, বেঞ্জিনের সংকেত, অ্যারোমেটিক যৌগ। আচ্ছা এর আগে অ্যারোমেটিক যৌগ ওটা তোমাদেরকে বলে দেয় একটু, অ্যারোমেটিক যৌগে একটা ছিল নিচের কোনটি অ্যারোমেটিক যৌগ, এখানে কিন্তু C10H8 হবে, এটা একটু মনে রাখিও, ঠিক আছে। কারণ যখন আমরা 5টা 10টা নেই তখন কিন্তু হাইড্রোজেন বসার জায়গা থাকে মাত্র 8টা, ন্যাপথালিনের মতো, ঠিক আছে, সেম বিষয়। আর পরে যেটা বলছে, হ্যাঁ আমি যেটা বলছি সেটাই ঠিক আছে, যে CH2, আমি একটু কনফিউজ ছিলাম ওই জন্য আর কি চেক করে নিলাম যে তোমার সমগোত্রীয় শ্রেণীর দুইটা সদস্যের মধ্যে পার্থক্য কি হয়। তো নর্মালি মনে রাখবা, এটা আমি এমনিতেও তোমাদেরকে এর আগে জ্ঞানমূলকে পড়াইছিলাম, যে তখন দেখো যে COOH এরকম ছিল না, COOH, তারপর এখানে CH2 কয়টা ছিল ভাই, 4টা, ওই যে নাইলন 66 মনে আছে, নাইলন 66 এর সংকেত এখানে 4 হবে, এইটা হবে 4টা, এবং তার সাথে এখানে COOH, এই যেভাবে ছিল বিষয়টা আমাদের। তো যাই হোক এটা একটু মাথা রাখিও। তারপরে হচ্ছে অ্যালকানেলের সাধারণ সংকেত, অ্যালকানেল, নেল মানে হচ্ছে কি মনে রাখবা যে অ্যালডিহাইড, হ্যাঁ CHO মূলক থাকবে, তো CHO মূলক শুধু একটাতে আছে ক নাম্বারে, সো অ্যালকানেল হবে শুধুমাত্র ক নাম্বারটা, সো ক নাম্বারটা উত্তর। অ্যালডিহাইড মূলক এমনিতে মনে রাখবা CHO মূলক একটু আগে দিলাম, অ্যালকানেল বা নেল বা তোমার হচ্ছে অ্যালডিহাইড জাতীয় যেগুলো সংকেত সেগুলো CHO হয়। আর CnH2NO+1 এটা বললামই যে অ্যালকাইল মূলক, হ্যাঁ অ্যালকাইল মূলক বলা হবে, আর দিয়ে সংকেত মানে পড়াশোনা হয়, আমরা মাথায় রাখবো যেভাবে যে যদি আমাদের CH4, হ্যাঁ CH4 থেকে একটা হাইড্রোজেন পরমাণু অপসারণ করা হয় তাহলে কি উৎপন্ন হবে, CH3 না, তো একটা হাইড্রোজেন পরমাণু মাইনাস করো, মাইনাস করলে তোমার উৎপন্ন হবে CH3, অর্থাৎ এটাকে বলা হচ্ছে অ্যালকাইল মূলক, অর্থাৎ অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করলে সেটাকে বলা হয় অ্যালকাইল মূলক, এটা মুখস্থ রাখবা। এরপর আসো অ্যালকেন অ্যালকিন সম্পর্কিত এই টপিকগুলো নিয়ে আলোচনা করি। বলছে যে অক্টিনের সাধারণ সংকেত, অক্টিন, অক্টিন অক্ট মানে হচ্ছে 8, তাহলে এন এর মান কত হবে ভাইয়া, 8 হবে, তাহলে এন এর মান যদি 8 হয় তাহলে ইন, আবার অক্টিনের ইন মূলক মানে কি, কার্বন কার্বন দ্বিবন্ধন না, তাহলে কার্বন কার্বন দ্বিবন্ধন যুক্ত থাকতে হবে, আর কার্বন কার্বন দ্বিবন্ধনের সাধারণ সংকেত হলো CnH2n, সো অক্টিনের কিন্তু সাধারণ সংকেত তুমি কোনটা দিবা, যে CnH2n, দেখো ঠিক আছে, এটার কোন নাম্বারের উত্তরটা হবে। সো তোমার কিন্তু সংকেত দেখে বুঝতে পারতে হবে কীভাবে করবা। আমি বলছি কোন যৌগটি রাসায়নিকভাবে নিষ্ক্রিয়, হ্যাঁ রাসায়নিকভাবে নিষ্ক্রিয় আমরা বলছি প্যারাফিন বা অ্যালকেন, অ্যালকেন জাতীয় যে মূলকগুলো আছে তারা কিন্তু রাসায়নিকভাবে অবশ্যই নিষ্ক্রিয় বা প্যারাফিন জাতীয় মূলক বলা হয়। তো দেখো এখানে অ্যালকেন কোনটা, এই যে 5 2 10 2 12 মানে CnH2n+2, এটা মিলিয়ে করে, তো এটার উত্তর হবে 1 নাম্বার। এরপর নেক্সট প্রশ্ন দেখো, বলছে স্বাভাবিক অবস্থায় কয়টি অ্যালকেন সদস্য গ্যাসীয় অবস্থায় থাকে, 1 থেকে 4, ওই যে বলছিলাম এলপিজি গ্যাস, হ্যাঁ লিকুইড পেট্রোলিয়াম গ্যাস আর কি, তাহলে তোমার 1 থেকে 4 এটা মুখস্থ রাখবা। এরপরে দেখো যে এখানে একটা যৌগ দেওয়া আছে যে NaOH+CO, এটার সংকেত কি বলছিলাম বলো দেখি, একটু তোমরা চিন্তা করে বলো তো এটার সংকেত আমরা কি বলছিলাম, সোডা লাইম, গুড, সোডা লাইম বলা হয়েছিল। তো সোডা লাইমের সাথে যদি X বিক্রিয়া করে তাহলে উৎপন্ন হবে কি C3H8, তোমাদের কিন্তু বলছিলাম আমাদের সোডা লাইমের সাথে যে কোনো কার্বক্সিলিক অ্যাসিড, আবারও বলি সোডা লাইমের সাথে যে কোনো কার্বক্সিলিক অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিডের লবণের সাথে বিক্রিয়ায় আমাদের 1 কার্বন কম যুক্ত অ্যালকেন তৈরি হবে, অর্থাৎ তুমি এখানে যতটুকু কার্বন যুক্ত অ্যালকেন পাইছো তোমার কিন্তু কার্বক্সিলিক অ্যাসিডের যে সংকেতটা আছে না COOH, এখানে যে আর এর মানটা, এই আর এর মানটা হবে অবশ্যই এটার সমান, অর্থাৎ 3, তাহলে 3 আর একে কত 4 কার্বন, অর্থাৎ আমাদের এখানে X মূলকটা কিন্তু 4 কার্বন যুক্ত অ্যাসিড,
4 কার্বনযুক্ত C+H বা অ্যাসিড ছিল, 4 কার্বনযুক্ত অ্যাসিড ছিল, 4 কার্বনযুক্ত অ্যাসিড ছিল বিধায় আমাদের কিন্তু উৎপন্ন হয়েছে 3 কার্বনযুক্ত অ্যালকেন। ভালো মতো মনে রাখো, 4 কার্বনযুক্ত অ্যাসিড ছিল বিধায় উৎপন্ন হয়েছে 3 কার্বনযুক্ত অ্যালকেন। তাহলে আমাদের অ্যাসিডটা যদি 4 কার্বনযুক্ত অ্যাসিড হয়, আমরা লিখে দেই 4 কার্বন যুক্ত অ্যাসিড, তারপরে মিশে দেই 4 কার্বনযুক্ত অ্যাসিড বিক্রিয়া করে উৎপন্ন হয়েছে কত, 3 কার্বন যুক্ত অ্যালকেন। তাহলে 3 কার্বন যুক্ত অ্যালকেন তৈরি হলো, তাই না ভাইয়া? এখন লক্ষ্য করো, তাহলে আমাদের আচ্ছা এখন লক্ষ্য করো, তাহলে আমাদের এই যে এক্স যৌগটা কি হবে নিজে চিন্তা করো। তাহলে 4 কার্বন যুক্ত দেখো কোনটা হয়, বিউটানয়েড। হ্যাঁ, সোডিয়াম বিউটানয়েড, এর বাদে কোনো অপশন নাই, একটাই মাত্র উত্তর। তাহলে সোডিয়াম বিউটানয়েড আমাদের উত্তর হবে। তো চেক করো তোমাদের এটা ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে, সোডিয়াম বিউটানয়েড উত্তর। এরপরে আমাদের স্ফুটনাঙ্ক রিলেটেড আছে, তোমাকে শুধু পেন্টেনের স্ফুটনাঙ্ক না, আরও অনেকগুলো স্ফুটনাঙ্ক মুখস্থ রাখতে হবে। এজ এক্সাম্পল তোমাকে হচ্ছে পেন্টেনের স্ফুটনাঙ্ক 36.1 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা মুখস্থ রাখবা। ঠিক আছে, এই যে পেন্টেনের স্ফুটনাঙ্ক 36.1 ডিগ্রি সেন্টিগ্রেড, এগুলা কিন্তু মুখস্থ আইটেম, এগুলো তোমাকে মুখস্থ রাখা ছাড়া কোনো উপায় নাই। বাট কোন কোন টপিকগুলো থেকে মুখস্থ করতে হবে সেগুলোকে আমরা কিন্তু এমফাসাইজ দিচ্ছি, সেই টপিকগুলোর উপর তোমরা একটু জোর দিবা, দেখবা এগুলো থেকে ইনশাআল্লাহ কমন পাই যাবা। ঠিক আছে, আর তারপর সহজ জিনিস আছে, অ্যালকিনের সাধারণ সংখ্যা, যেটা পারবা তোমরা। এলিফিন বলা হয় কোন যৌগটাকে, তো এলিফিন মানে কি ওয়েল ফর্মিং যৌগ কোনটাকে বলা হয় তোমাদেরকে কিন্তু এর আগে আমি বলছিলাম যে এলিফিন যৌগ হচ্ছে আমাদের বেসিক্যালি অ্যালকিন জাতীয় মৌলগুলোকে এলিফিন বলা হয়, আর অ্যালকেনগুলোকে বলা হয় প্যারাফিন, আর অ্যালকিনগুলোকে বলা হয় এলিফিন। সো আমাদের কিন্তু অলিফিন যৌগগুলোকে বলা হবে আমাদের কি দ্বিবন্ধনযুক্ত, অর্থাৎ কার্বন কার্বন দ্বিবন্ধন যেগুলোতে আছে, যেমন আমাদের CnH2n এই যৌগগুলা, যেমন মনে করো গ নাম্বারটা আমাদের CnH2n, হ্যাঁ এটা কিন্তু বলা হবে অলিফিন জাতীয় মৌল। ওকে, আসো এরপরে বলছে কোন হাইড্রোকার্বনটি অ্যালকিন শ্রেণীর দ্বিতীয় সদস্য। অর্থাৎ দ্বিতীয় সদস্য মানে কি, তোমার মনে করো যে অ্যালকিন শুরু হয় 2 নম্বর কার্বন থেকে, তাহলে 2 নম্বর সদস্য কোনটা, 3 কার্বনযুক্ত, 3 কার্বনযুক্ত অ্যালকিন আছে শুধুমাত্র খ নাম্বারটা। বাকি টপিকগুলো পারবা। কোনটি অধিক সক্রিয় হচ্ছে আমাদের দ্বিবন্ধনযুক্ত যৌগগুলো, সব থেকে বেশি সক্রিয় মনে রাখবা কার্বন কার্বন দ্বিবন্ধন, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তারপরে কার্বন কার্বন ত্রিবন্ধন, তারপরে হচ্ছে আমাদের সব থেকে কম সক্রিয় হলো কার্বন কার্বন সিঙ্গেল বন্ধন। এটা লিখে রাখো যে কার্বন কার্বন দ্বিবন্ধন সব থেকে বেশি সক্রিয়, এটা হচ্ছে সক্রিয়তা সিরিজ। হ্যাঁ, সক্রিয়তার সিরিজ, অর্থাৎ সব থেকে বেশি সক্রিয় হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন, তারপরে ত্রিবন্ধন, তারপরে সিঙ্গেল বন্ধন। এবার দেখো অসম্পৃক্ত হাইড্রোকার্বন শনাক্ত করতে গেলে কোন দ্রবণ ব্যবহৃত হয়, সেটা একটু মুখস্থ আইটেম, এটা মুখস্থ রাখবা। তো তোমার হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন শনাক্ত করতে কোনটি ব্যবহার করা হয়, সোডিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটা একটু মুখস্থ রাখবা যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট জাতীয় যৌগের মাধ্যমে তুমি অসম্পৃক্ত হাইড্রোকার্বন কি করতে পারবা, শনাক্ত করতে পারবা। এরপর দেখো অসম্পৃক্ততা শনাক্ত করার কোনটির মাধ্যমে, এটাও সেম জিনিস যে অসম্পৃক্ততা পরীক্ষা অথবা অ্যালকিন অথবা অ্যালকাইনমূলক শনাক্তকরণ পরীক্ষা, সেম বিষয় কিন্তু। তো এটাও তুমি কিন্তু ওই যে ব্রোমিন পরীক্ষা দ্বারা শনাক্তকরণ করা যায়। তো এটা একটু মনে রাখবা যে ব্রোমিনের যৌগের মাধ্যমে, ব্রোমিন পানি বিক্রিয়া নামে পরিচিত। সো এই বিক্রিয়াগুলো তোমরা অলরেডি পড়ছো, আমরাও তোমাদেরকে যে অ্যান্সার শিটের স্লাইডটা দেবো, ওই স্লাইডে কিন্তু বিক্রিয়াগুলো শো দেওয়া থাকবে। আর এগুলো তো বোর্ড এক্সামে লাগেই, তো সৃজনশীলের সময় আবার আলোচনা করে দিব, সমস্যা নাই। যে যেমন এখানে বলছে যে ব্রোমিনের সাথে অ্যালকিন যদি বিক্রিয়া করে তাহলে ওয়াই যৌগটির নাম কি। সো আমাদের এখানে কয় কার্বন আছে, 3 কার্বন, তাহলে এই 3 কার্বন যুক্ত তোমার ব্রোমিন শুধু যুক্ত হয়ে যাবে এই দ্বিবন্ধনটা সরাই দিয়ে, হ্যাঁ দুই পাশে 2টা ব্রোমিন যুক্ত হবে, অর্থাৎ এই মাথায় একটা ব্রোমিন ঢুকবে, এই মাথায় একটা ব্রোমিন ঢুকবে, হয়ে গেল। তাহলে তোমার এখানে হচ্ছে আমাদের কত, যে 1,2 ডাইব্রোমো প্রোপেন, 1,2 বলতে হবে, 2,3 ডাইব্রোমো কিন্তু হবে না। ঠিক আছে, অনেকে ভুল করে 2,3 ডাইব্রোমো দিতে পারো, এটা কিন্তু হবে না। তোমার নাম্বারিং শুরু হয় সবসময় যে পাশে আমাদের, এই দেখো যে পাশে আমাদের দ্বিবন্ধন আছে সেইখানে, বুঝছো? তো দ্বিবন্ধন এখানে, তাহলে এখানে নাম্বারিং শুরু হবে, এখানে 1, এখানে তোমার যাবে 2, তারপর এটা 3 নাম্বার কার্বন, এরকম। সেই জন্য যেহেতু এই মাথায় একটা ব্রোমিন ঢুকবে, এই মাথায় একটা ব্রোমিন ঢুকবে, এই জন্য আমরা দিছি 1,2 ডাইব্রোমো প্রোপেন। ঠিক আছে, এরপর লক্ষ্য করবো বলছে অ্যালকাইনের সাধারণ সংকেত কি, এর পারবাইলা এলা দেখানোর কি আছে। তবে হচ্ছে ইথাইনের ত্রিবন্ধনে কয়টা ইলেকট্রন আছে, তো ত্রিবন্ধনে কয়টা ইলেকট্রন আছে এটা আমাদের প্রশ্নের মধ্যে বলছে। তো মনে রাখবা একটা বন্ধনে কিন্তু সবসময় 2টা করে ইলেকট্রন থাকে। ঠিক আছে, তো আমরা যদি ইথাইন বলি, ইথেন, হ্যাঁ ইথাইন মানে কি, এই যে এইটা CH ট্রিপল বন্ড CH, তাহলে যে ত্রিবন্ধনের মধ্যে কয়টা ইলেকট্রন আছে এটা বলো তো, 6টা হবে। দেখে আমি একটু চেক করে, ঠিক আছে, কারণ প্রত্যেকটা দ্বিবন্ধনে 2টা করে ইলেকট্রন থাকে, এই যে 1, এই যে 2, এই যে 3, এই যে 4, এই যে 5, এই যে 6। তো প্রত্যেকটা দ্বিবন্ধনে 2টা করে ইলেকট্রন, প্রত্যেকটা বন্ধনে একটা করে 2টা করে ইলেকট্রন আছে, তাহলে 3টা বন্ধনে মোট 6টা ইলেকট্রন থাকবে, স্বাভাবিক বিষয়।
এরপর দেখো যে আমাদের ক্যালসিয়াম কার্বাইড, হ্যাঁ, ক্যালসিয়াম কার্বাইডের সাথে পানির বিক্রিয়ায় তোমার একটা যৌগ উৎপন্ন হচ্ছে। তো এটা কিন্তু খুব ভালো মতো মুখস্থ রাখবে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো ক্যালসিয়াম কার্বাইডের সাথে তুমি যদি বিক্রিয়া করো, এটা একটা ইথাইন বা এই যে ইথাইন তৈরির প্রস্তুতি বিক্রিয়া, যে CH ট্রিপল বন্ড CH, এটার নাম কিন্তু যেমন ইথাইন, তেমনি এটার নাম কিন্তু এসিটিলিন। এই নামটা সবাই লিখে রাখো, এটা কিন্তু এমসিকিউতে আসে, যে এসিটিলিন প্রস্তুতির বিক্রিয়া লিখো। তো ইথাইন বা এসিটিলিন, ঠিক আছে, দুইটা লিখে দেই, তোমরা আবার নাহলে কনফিউজ হয়ে যাবা। তো ইথাইন অথবা এসিটিলিন, হ্যাঁ, এটা যৌগ তৈরির বিক্রিয়ার কৌশল হলো যে ক্যালসিয়াম কার্বাইডের সাথে পানির বিক্রিয়া করবা, তোমার ইথাইন তৈরি হবে আর ক্যালসিয়াম কার্বাইড তৈরি হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর নেক্সট প্রশ্ন দেখো, বলছে নিচের কোন যৌগের 1 মোলের সাথে 2 মোল H2 বিক্রিয়া করে। তাহলে 1 মোলের সাথে 2 মোল H2 বিক্রিয়া করতেছে এরকম কোন যৌগ আছে? তো আমাদের এটা মনে রাখবা যে এরকম যৌগ আছে আমাদের পেন্টাইন, হ্যাঁ। তো আমাদের একটা জিনিস মুখস্থ রাখবা, যেখানে 5 কার্বন যুক্ত, এই যে পেন্টাইন যে দিছি, বিউটিন কিন্তু দ্বিবন্ধনযুক্ত যৌগ, প্রোপেন কিন্তু অ্যালকেন, অ্যালকেনের সাথে তো সে বিক্রিয়াই করবে না, এটা তো শুরুতেই বাদ। পেন্টাইন সেটাও বাদ, কারণ কি অ্যালকেনের সাথে এরা কিন্তু বিক্রিয়া করে না, কারণ অ্যালকেন হচ্ছে প্যারাফিন বা আসক্তিহীন বা বিক্রিয়া করে না এরকম কিন্তু যৌগ। তো বিক্রিয়া করতে পারে বিউটিন অথবা পেন্টাইন, যে কোনো একটা, তাই না? তো তুমি যদি বিউটিন দাও, বিউটিনের কিন্তু কার্বন কার্বন দ্বিবন্ধন যে আছে না ভাইয়া, ওই দ্বিবন্ধন ভাঙে একটা হাইড্রোজেন ঢুকবে, ঠিক আছে, বা দুইটা হাইড্রোজেন ঢুকবে, সরি, হাইড্রোজেন ঢুকবে দুইটা আর হাইড্রোজেন অণু ঢুকবে একটা। আবার বুঝাই দেই যে আমাদের যে বিউটিন মূলকটা আছে এখানে দ্বিবন্ধন কয়টা? একটা। এই যে দ্বিবন্ধনের একটা হাইড্রোজেন পরমাণুকে কাটবে, এই দেখো দেখা দিচ্ছি, হ্যাঁ, এই যে একটা আমাদের দ্বিবন্ধনকে ভাঙে, এখানে হাইড্রোজেন ঢুকবে কয়টা? এই পাশে একটা ঢুকবে, এই পাশে একটা ঢুকবে, ঠিক আছে। তাহলে কি হাইড্রোজেন অণু ঢুকছে কয়টা? একটা না? কিন্তু তোমার প্রশ্নের মধ্যে বলছে কি 2 মোল হাইড্রোজেন গ্যাস ঢুকবে। 2 মোল হাইড্রোজেন মানে 4টা হাইড্রোজেন, 4টা হাইড্রোজেন ঢুকতে পারবে কোথায়? পেন্টাইনে, অর্থাৎ এখানে আইনমূলক যেহেতু আছে, এই হাইড্রোজেনটা ভাঙে এখানে ঢুকবে 2টা হাইড্রোজেন, আর এই হাইড্রোজেনটা ভাঙে এখানে ঢুকবে 2টা হাইড্রোজেন, তাহলে মোট 4টা হাইড্রোজেন ঢুকলো, অথবা 2 মোল হাইড্রোজেন অণু ঢুকলো, ঠিক আছে। সো এটা কিন্তু ভালো মতো মুখস্থ রাখবা। এরপর অ্যালকোহল সম্পর্কিত আসলে আলোচনা করি, অ্যালকোহল সম্পর্কিত টপিকগুলো নিয়ে, যে অ্যালকোহল শ্রেণীর সাধারণ সংকেত কি। তো অ্যালকোহল শ্রেণীর সাধারণ সংকেত মনে রাখবা যে অ্যালকাইল মূলকের সাথে, অ্যালকাইলের সাথে OH থাকবে, শেষ কথা। তাহলে CnH2n+1 এর সাথে OH থাকবে, ঠিক আছে, এই যে এটা CnH2n+1, এটা হচ্ছে অ্যালকাইল মূলক, আর এর সাথে OH থাকা মানেই হচ্ছে তোমার অ্যালকোহল, ওকে। এরপর দেখো যে বলছে ইথিলিন গ্লাইকল কোন ধরনের যৌগ। তো ইথিলিন গ্লাইকল কোন ধরনের যৌগ, এটা কিন্তু খুব ভালো মতো একটু মনে রাখবা, এটা ইম্পর্টেন্ট। তো আমাদের দাঁড়াও একটু দেখে নিই কয়জন জয়েন করলো। হ্যাঁ, তো যাই হোক, তোমরা বাকিরা যারা আসো অনলাইনে তারা একটু তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও, হ্যাঁ, তারা একটু ক্লাসটা দেখার সুযোগ করে দাও, আর বেশি বেশি করে পোস্টটা শেয়ার করো। আর তোমাদের মেইন কোর্সে এবং তোমাদের এখানে যেগুলো এমসিকিউ সলভ করা আছে, এর থেকে আরও বেশি এমসিকিউ কিন্তু সলভ করা আছে টেস্ট পেপার সলভিং কোর্সে। সো এটাও কিন্তু এই কোর্সের সাথে আমরা ইনক্লুড করে দিব, টেনশনের কোনো দরকার নাই। সো তোমাদের জাস্ট আমরা এখানে কনসেপচুয়াল বিষয়গুলো ইন শর্ট, লাস্ট শর্ট ক্লাস বা ওয়ান শর্ট ক্লাস যেগুলোকে আমরা বলি, সেই হিসাবে কিন্তু করে দিচ্ছি। মানে একটা জাস্ট বসবা, তুমি সবগুলো টপিক সঙ্গে ধারণা নিয়ে পরীক্ষার রুমে যাবা, মানে পরীক্ষার জাস্ট 1-2 দিন আগে বা 1 সপ্তাহ আগে তুমি রিভিশন দেওয়ার জন্য এই ক্লাসগুলো খুবই উপযোগী। তো আমাদের মনে রাখতে হবে যে ইথিলিন গ্লাইকলে কিন্তু তোমার সংকেতটা কি, মনে রাখবা যে CH2, এখানে ডাবল বন্ড থাকে। তো ইথিলিন গ্লাইকলে তোমার 2টা OH মূলক থাকে 2 মাথায়, ঠিক আছে। সো ইথিলিন গ্লাইকলে তোমার কিন্তু এরকম 2টা OH মূলক থাকতেছে, সেটা একটু ভালো মতো মুখস্থ রাখবা। আর এখানে আমাদের ইথিলিন গ্লাইকলে 2টা হাইড্রোজেন পরমাণুর মধ্যে এখানে CH2 বন্ড CH2OH হয়ে যাবে, বুঝতে পারছো? সো এখানে তোমার সিঙ্গেল বন্ধন থাকবে আর CH2 থাকবে, তার সাথে 2টা OH যুক্ত হবে। সো এটা কিন্তু খুবই ভালো মতো মুখস্থ রাখবে, এটা কিন্তু ইন্টারমিডিয়েটও অনেক বেশি পরিমাণে আসে, যে ইথিলিন গ্লাইকলের সংকেত কোনটি। তো ইথিলিন গ্লাইকলের সংকেতটাও কিন্তু মুখস্থ রাখতে হবে ইন দ্য মিন টাইম, হ্যাঁ। তোমাদের অ্যান্সার শিট এগুলো আমাদের দেওয়া আছে, টেনশনের কোনো দরকার নাই। তবে লক্ষ্য করো, এটা 3 কার্বনযুক্ত একটা অ্যালকেন মূলক। এই অ্যালকেনের সাথে যদি ক্লোরিন বিক্রিয়া করে ইউভির প্রভাবে, তাহলে কিন্তু তোমার A এবং HCl যৌগ তৈরি হবে। তো বলছে A যৌগের সাথে যদি NaOH আবার বিক্রিয়া করে, জলীয় দ্রবণের বিক্রিয়া কোন যৌগটি তৈরি হবে, এই টাইপের প্রশ্ন আমাদের বলছে। তো এটা তুমি কীভাবে সলভ করবা, দেখো C3H8 এর সাথে যখন ক্লোরিন আমাদের বিক্রিয়া করতেছে, তখন কিন্তু আমাদের এখানে যৌগটা উৎপন্ন হবে C3, একটা হাইড্রোজেনকে সরাই দিবে, তার মানে H7Cl,
অর্থাৎ একটা হাইড্রোজেনকে অপসারণ করে মানে প্রতিস্থাপন করে ওখানে একটা ক্লোরিন যুক্ত হলো। তাহলে C3H7 যে তোমার Cl যুক্ত হলো, এটা তারপরে তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড একুয়াস যখন নিবা, এই যে বলছে জলীয় দ্রবণ, জলীয় দ্রবণ মানে কি একুয়াস না, তো এর সাথে যখন সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করবে NaOH একুয়াস, তখন কি হবে ভাইয়া দেখো, একুয়াস যখন হয় তাহলে এই OH মূলকটা এই ক্লোরিনটাকে আবার প্রতিস্থাপন করে দেয়, তারপর এখানে যুক্ত হয়, তাহলে C3H7OH, বুঝতে পারছো? তার মানে একটা অ্যালকোহলিক মূলক তৈরি হয়। হ্যাঁ, সো প্রোপানল, এটা মনে রাখবা, মিথেন ইথেন প্রোপান প্রোপানল। সো প্রোপানল জাতীয় যৌগ তৈরি হচ্ছে। সো এটা ভালো মতো মুখস্থ রাখবা। তো এই বিক্রিয়াগুলো যেগুলো দেখাচ্ছি, এই বিক্রিয়াগুলো কিন্তু খাতায় সাথে সাথে নোট ডাউন করে ফেলো। হ্যাঁ, তোমরা লিখতে লিখতে বিক্রিয়া অর্গানিক কেমিস্ট্রির মেইন থিমই হলো তোমাকে লিখতে লিখতে হবে জিনিসটা মুখস্থ করে ফেলতে হবে। তো অবশ্যই কিন্তু আমি যখন বিক্রিয়াটা লিখতেছি তোমরা কিন্তু খাতায় সাথে সাথে লিখে ফেলবা, আর অ্যান্সার শিটে তো তোমাদের ডিটেলস সলভ থাকতেছেই, সমস্যা নেই, ওখান থেকে মুখস্থ করে ফেলতে পারবা। আর যারা একটু অলসরা তো বসে বসে এখানে শুয়ে শুয়ে ভিডিও দেখবা, আবার দেখতে দেখতে অনেকে ঘুমিয়ে যেতে পারো। সো এই কাজ করিও না ভাই, যখন অনলাইন ক্লাস এত কষ্ট করে করতেছো, ইভেন এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা এত দূর আসছো ক্লাসটা করতে করতে, মানে জ্ঞানমূলকগুলো দেখছো ধৈর্য সহকারে, এমসিকিউ কতগুলো সলভ দেখলা, তারা একদম শেষ পর্যন্ত মনোযোগ সহকারে চেয়ার টেবিলে বসে একটু রাফলি লিখে লিখে দেখিও। তোমরা 1.5 স্পিড করে নিতে পারো, যদিও আমি এমনিতেই দ্রুত কথা বলতেছি, তো 1.5 না করে 1.25 করতে পারো, বা 1 স্পিডে দেখতে পারো, ঠিক আছে? বা ডাবল স্পিডে দেখলে অনেক কথা বুঝতে পারবো না, এটা কিন্তু সমস্যা। হ্যাঁ, তারপর বুঝতে পারলে তো ভালো। তো ইথাইল আয়োডাইডের সাথে KOH এর জলীয় দ্রবণে দ্রবণ যোগ করলে কোনটি উৎপন্ন হবে? তো এই বিক্রিয়াটাও মুখস্থ রাখবা যে ইথাইল আয়োডাইডের সাথে যদি আমরা KOH এর বিক্রিয়া করি, ইথাইল আয়োডাইডের সংকেত কি, যে তোমার ইথেন, মিথেন ইথেন, তাহলে C2H5I, তাহলে C2H5I এর সাথে যখন তুমি KOH এর জলীয় দ্রবণ নিবা, KOH এর একুয়াস দ্রবণ নিবা, তখন সেটা বিক্রিয়া করবে এই যে এই OH-টা আছে না ভাইয়া, এই আয়োডিনকে আগের বারের মতো সেম OH-টাকে প্রতিস্থাপন করে ওখানে একটা ইথানল তৈরি করবে, অর্থাৎ C2H5OH, এই যে ইথানল জাতীয় যৌগ তৈরি করে ফেললো। সো এই বিক্রিয়া বলতে মুখস্থ রাখবা। এলডিহাইড সম্পর্কিত আসো। তো এলডিহাইডের কার্যকরী মূলক এখানে বসছে। এলডিহাইডের কার্যকরী মূলক একটু আগে পড়লাম CHO, হ্যাঁ, 2 নাম্বারটা হবে উত্তর। ফরমালিনের মূল উপাদানের কার্যকরী মূলক কি? তো ফরমালিনের মূল উপাদানের কার্যকরী মূলক এটাও মনে রাখবা যে CHO মূলক। হ্যাঁ, আমরা কিন্তু এটা জ্ঞানমূলকে তোমাদেরকে পড়াইছিলাম। ফরমালিন, ফর্মালডিহাইডের যে একটা জলীয় দ্রবণ। তারপর ইথানেলের বা এসিটালডিহাইডের সংকেত কোনটি? এসিটালডিহাইড বা ইথানেল, ইথানেল মানেই হচ্ছে কার্বন থাকবে কয়টা ভাইয়া? 2টা। তাহলে 2 কার্বনযুক্ত আমাদের কি মূলক বলো তো? অ্যালডিহাইড মূলক। তাহলে 2 কার্বনযুক্ত অ্যালডিহাইড মূলক কোনটা লক্ষ্য করো তো? শুধুমাত্র এইটা, এখানে দেখো 1 কার্বন 2 কার্বনযুক্ত অ্যালডিহাইড মূলক আছে, সো এটাই উত্তর হবে। এরপরে বলছে ফরমালিন হলো কি? ফরমালিন হলো তোমরা মনে রাখবা মিথানলের 40% জলীয় দ্রবণকে আমাদের ফরমালিন বলা হচ্ছে। সো এটা খুবই ইজি একটা বিষয়। মিথানলের 40% জলীয় দ্রবণ, এর সাথে কিন্তু আরও অনেক আমাদের যে অ্যান্সার শিটটা তোমাদের দিব, ওই অ্যান্সার শিটে কিন্তু আরও অনেক কনসেপচুয়াল বিষয় থাকবে, সেগুলো কিন্তু ভালো মতো মনে রাখবা। এরপর দেখো ফরমালিনে আয়তন হিসেবে কি পরিমাণ মিথানল থাকে? তো আয়তন হিসেবে কতটুকু থাকে এটা মাথায় রাখবা, যে ফরমালিনের শতকরা কত ভাগ পানি থাকে, আয়তন হিসেবে শতকরা কত থাকে, সেম বিষয়। আয়তন হিসেবে কিন্তু 40% থাকে। হ্যাঁ, এটা জাস্ট তোমাকে কনফিউজ করার জন্য দিছে যে ফরমালিনের আয়তন হিসেবে কি পরিমাণ মিথানেল থাকে। মিথানেল থাকে 40%, আর 60% কত থাকবে? পানি। এরপরে প্রশ্নটাতে দেখবা 60% থাকবে পানি লেখা আছে। তাহলে 40% ফরমালডিহাইডের বা মিথানেলের জলীয় দ্রবণকে বলা হচ্ছে আমরা কি? ফরমালডিহাইড, এই ফরমালিন, তাই না? ফরমালডিহাইড অথবা তোমার হচ্ছে মিথানেলের 40% জলীয় দ্রবণকে আমরা বলছি ফরমালিন। তাহলে বাকি 60% কি থাকবে? পানি। দেখো শতকরা কত ভাগ পানি থাকে, তাহলে হবে কত? 60%। এরপর আসলে জৈব অ্যাসিড সম্পর্কিত বলছে মিথানোয়িক অ্যাসিড বা ফর্মিক অ্যাসিডের সংকেত কোনটি? তো মিথানোয়িক অ্যাসিড বা ফর্মিক অ্যাসিড তুমি মনে রাখবা যে 2 কার্বনযুক্ত। হ্যাঁ, মিথানোয়িক অ্যাসিডে কার্বন থাকবে কয়টা ভাই? একটা, তাহলে HCOOH, এটা হচ্ছে মিথানোয়িক অ্যাসিড। তো মিথানোয়িক অ্যাসিডের সংকেত এটা, এবং এই মিথানোয়িক অ্যাসিডের এটাই হচ্ছে তোমার ফর্মিক অ্যাসিডের সংকেত। এটা ভালো তো মনে রাখবা। তবে যে একটু চেক করে নেই। হ্যাঁ, ঠিক আছে। এরপর বলছে যে ভিনেগার হিসেবে কোনটি ব্যবহৃত হয়? আসো, তো ভিনেগার হিসেবে আমাদের হচ্ছে ভালো মতো জানো যে অক্সালিক অ্যাসিড। হ্যাঁ, অক্সালিক অ্যাসিড ভিনেগার হিসেবে 6 থেকে 10% জলীয় দ্রবণকে আমাদের ভিনেগার বলা হয়। এটাও তোমাদের মুখস্থ আছেই যে অ্যাসিটিক অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড এর 4 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলা হয়। এমন একটু ভুল বলছিলাম। তার মানে অক্সালিক অ্যাসিডে তুমি 4 থেকে 10% জলীয় দ্রবণকে কি বলবা? ভিনেগার বলবা। ঠিক আছে? আচ্ছা,
এরপর নেক্সট প্রশ্ন যাও যে ইথানোয়িক অ্যাসিডের 4 থেকে দেখো সেম জিনিস 4 থেকে 10% জলীয় দ্রবণকে কি বলা হয় তোমার হচ্ছে ফরমালিন এই ভিনেগার বলা হবে। এটা তো একটু আগে বললাম। সো এই দুটো জিনিস খুব ভালো মতো মনে রাখবে, একটা হচ্ছে ফরমালিন কোনটা, ফর্মালডিহাইডের তোমার হচ্ছে 40% জলীয় দ্রবণকে আমরা বলছি ফরমালিন, আর তোমার হচ্ছে কার্বোক্সিলিক অ্যাসিড অথবা অ্যাসিডিক অ্যাসিড অথবা বলতে হবে সবথেকে ভালো এই যদি ইথানোয়িক অ্যাসিড বলো, ইথানোয়িক অ্যাসিড মানে বোঝানো হচ্ছে 2 কার্বনযুক্ত অ্যাসিডিক অ্যাসিড, তাই না? তো 2 কার্বনযুক্ত অ্যাসিডিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিডের 4 থেকে 10% জলীয় দ্রবণকে আমরা বলতেছি কত, ভিনেগার। আচ্ছা, এরপরে অ্যালকোহলের ব্যবহার সম্পর্কিত আসো। তো ইথানলে কত ভাগ জলীয় দ্রবণকে রেকটিফাইড স্পিরিট বলা হয়? এটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুব ভালো মতো মুখস্থ রাখবা। আমাদের রেকটিফাইড স্পিরিটে কত থাকে তোমার 96%, 96% তোমার থাকে ইথানল, ইথানলের 96% জলীয় দ্রবণকে। তারপর রেকটিফাইড স্পিরিটে ইথানল এবং পানির শতকরা পরিমাণ কত, সো এটা খুব ভালো মতো মুখস্থ রাখবে। এটা আমরা জ্ঞানমূলকে অলরেডি তোমাদেরকে কিন্তু পড়াইছিলাম যে তোমার 96% থাকবে যে CH3OH মূলক, আর তোমার 4% থাকবে হচ্ছে পানি। সো এটা কিন্তু অলরেডি তোমাদেরকে পড়ানো হয়ে গেছে, সো এটা একটু ভালো মতো মনে রাখবা। আচ্ছা, আমি মনে হয় একটু, আচ্ছা এটা না, আমি হচ্ছে C2H5 দেখছিলাম। তো C2H5 হচ্ছে 96%, অর্থাৎ ইথানলের 96% জলীয় দ্রবণ, তার সাথে তোমার অবশ্যই 4% কি থাকবে, পানি। তো 4% পানি তো এটা ফিক্সড, কিন্তু তোমার 96% থাকবে কি 2 কার্বনযুক্ত অ্যালকোহল। কার্বন থাকবে কয়টা ভাইয়া, 2টা। তাহলে 2 কার্বনযুক্ত ইথানলের সাথে 4% থাকবে তোমার পানি, তাহলে সেটাকে বলা হচ্ছে আমাদের রেকটিফাইড স্পিরিট। হ্যাঁ, আচ্ছা, এরপরে বলছে ইথানলের শতকরা কত ভাগ জলীয় দ্রবণে রেকটিফাইড স্পিরিট থাকে? তো জলীয় দ্রবণ একটু আগে তোমাদেরকে পড়ালাম 96 ভাগ, সরি জলীয় দ্রবণ হচ্ছে তোমার 4%, তাই না? আমাদের 4% হচ্ছে পানি, আর 96% হচ্ছে তোমার থাকবে ইথানল। তাহলে তোমার প্রশ্নটা কি বলছে যে ইথানলের শতকরা কত ভাগ? তাহলে ইথানলের ভাগ হচ্ছে তোমার 96%, আর পানির ভাগ হচ্ছে তোমার 4%। সো একটু কনফিউজ হয়ে যাওয়ার মতো বিষয়গুলা। আচ্ছা, স্টার্চ থেকে গাজন প্রক্রিয়া কোনটি প্রস্তুত করা হয়? তো স্টার্চ থেকে গাজন প্রক্রিয়া তোমার তৈরি করা হচ্ছে আমাদের CnH2n+1 এবং COOH এই মূলকটা, অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিড মূলকটা। ঠিক আছে, তো এরপরে অ্যালডিহাইডের ব্যবহার সম্পর্কিত আসো। তো বলছে যে ডেরলিনের মনোমার কোনটা, এটা কিন্তু অলরেডি আমরা পড়ছি জ্ঞানমূলকে। দেখো জ্ঞানমূলক থেকে যেই কনসেপ্টগুলো থেকে প্রশ্ন আসছে তোমার কিন্তু এমসিকিউ তো সেম টপিক থেকে প্রশ্ন আসতেছে, তাহলে কিন্তু পারবা না কেন ভাইয়া বলো দেখি? তাহলে টপিকগুলো শুধু ভাগ করে নাও, যে টপিকগুলো আমরা শুরুতে লিখে দিছি, এবং ওই টপিকগুলো থেকে কি কি এমসিকিউ তারপর সিকিউ আসতেছে প্রুফ হিসেবে তো দেখাই দিচ্ছি তোমাদেরকে। তো ডেরলিনের মনোমার কোনটি? এটা দেখো ডেরলিনের মনোমার হচ্ছে HCHO, হ্যাঁ, বা মিথানেল, মিথানেল বা ফর্মালডিহাইডের যে পলিমার সেটাকে বলা হচ্ছে ডেরলিন। তবে বলছে HCHO জলীয় দ্রবণকে নিম্নচাপে উত্তপ্ত করলে কোনটি তৈরি হয়? তো ডেরলিন, এটা তো একটু আগে পড়লাম আমরা। সো সেম জিনিস, জাস্ট উল্টায় আসছে। ঠিক আছে, আচ্ছা, এরপর দেখো মেলামাইনের শিল্প উৎপাদনে কোনটি ব্যবহৃত হয়? তো মেলামাইনের শিল্প উৎপাদনে তোমাদের কিন্তু পড়াইছিলাম, হ্যাঁ, যে ইউরিয়া, ইউরিয়া ইউরিয়া হচ্ছে তোমার এখানে, আর মিথানেল থাকে। ইউরিয়ার সাথে যদি মিথানেল যুক্ত করো HCHO, এই HCHO আর ইউরিয়া যুক্ত হয় তোমার কি তৈরি করবে ভাই বলো তো, কি মেলামাইন। তো এরপরে জৈব অ্যাসিডের ব্যবহার সম্পর্কিত আসো, ব্যাপারগুলো দেখে নেই। বলছে নিম্নের কোনটিতে ল্যাকটিক অ্যাসিড বিদ্যমান? তো ল্যাকটিক অ্যাসিড কোনটিতে থাকে বলো, দধিতে। হ্যাঁ, এটা মুখস্থ রাখবে, এটা মুখস্থ আইটেম। এবং এই পরিমাণ কোন যৌগগুলোতে কি কি ধরনের অ্যাসিড থাকে, যেমন ধরো যে তোমার সাইট্রিক অ্যাসিড কোথায় থাকে, তারপর লেবুতে কি থাকে, কমলা লেবুতে কি থাকে, মরিচে কি থাকে। তো এই টাইপের যে ফলফলাদিগুলো আছে, ফলফলাদিতে কি ধরনের অ্যাসিড থাকে সেগুলো কিন্তু অবশ্যই একটু মুখস্থ রাখবা। তারপর ফল পেকে সুগন্ধি সৃষ্টির জন্য দায়ী যৌগটিকে আদ্য বিশ্লেষণ করলে কোনটি পাওয়া যায়? সেগুলো কিন্তু মুখস্থ আইটেম, এগুলো কিন্তু তোমার বুঝাবুঝির কিছু নাই। যেমন RCOOH এবং ROH, হ্যাঁ, তাহলে RCOOH ROH যে যৌগটা আছে, অর্থাৎ অ্যালকোহল এবং অ্যাসিডিক অ্যাসিড, এরা কিন্তু ফল পেকে সুগন্ধি সৃষ্টির জন্য দায়ী যৌগ। এরপর বলছে রাসায়নিক পদার্থ সুগন্ধযুক্ত হয়। তো সুগন্ধযুক্ত রাসায়নিক যৌগ কোনগুলো ভাইয়া? এস্টার, এটা মুখস্থ রাখবা। এস্টার কিন্তু খুবই সুগন্ধ জাতীয় যৌগ, হ্যাঁ, এটা কিন্তু অবশ্যই ভালো মতো মুখস্থ রাখবা, এস্টার মানে সুগন্ধ। তারপর পলিমার, লাস্ট টপিক। পলিমার নিয়ে আমরা দেখো কি কি এমসিকিউ পাইছিলাম বিগত বছরে। বলছে নিচের কোন তথ্যটি সঠিক? তো কোন তথ্যটি সঠিক আমরা যদি চিন্তা করি, দেখা যাবে C2H4 অপেক্ষা C2H6 অধিক সক্রিয়। তো এই তথ্যটা কিন্তু সঠিক। কেন? কারণ আমাদের, সরি এটা হচ্ছে ভুল, এটা কেন সঠিক বলতেছি? আচ্ছা ঠিক আছে, তো তোমার লক্ষ্য করলে দেখবা যে আমাদের যে C2H4 আছে এটা কিন্তু কার্বন কার্বন দ্বিবন্ধন, কার্বন কার্বন দ্বিবন্ধন কিন্তু অধিক সক্রিয়। আর C2H6 যেটা কার্বন কার্বন সিঙ্গেল বন্ধন, এটা কিন্তু কম সক্রিয়। তাহলে এটা কি ভুল তথ্য? আমাদের সঠিক তথ্য চাইছে, আমাদের কিন্তু সেই হিসেবে দেখি যে CH4 ক্ষারকের সাথে বিক্রিয়া করে। CH4 এক প্রকার অ্যালকেন, সে কিন্তু ক্ষারকের সাথে বিক্রিয়া করবে না নর্মালি। তারপর ইথানল একটা হাইড্রোকার্বন। ইথানল তুমি লক্ষ্য করলে দেখবা ইথানলে কি OH মূলকটা আছে, নল মানে OH মূলক।
তাহলে হাইড্রোকার্বন মানে শুধুমাত্র হাইড্রোজেন এবং কার্বন থাকবে, কিন্তু এখানে অক্সিজেনও আছে, সো এটা কিন্তু হাইড্রোকার্বন না। তাহলে বাকি থাকলো কোনটা? এটা বাদ, এটাও বাদ, শুধু এই টাকা বাকি থাকছে। তো পলিপ্রোপিনকে রিসাইকেল কিন্তু করা যায়। পলিপ্রোপিন এক প্রকার আমাদের কিন্তু পলিমারকে কিন্তু রিসাইকেল করে অন্যান্য যৌগ তৈরি করা সম্ভব। এরপর বলছে নিচের কোনটি প্রাকৃতিক পলিমার নয়। সো প্রাকৃতিক পলিমার নয়, এটা কিন্তু মুখস্থ রাখার বিষয়। যে তোমার কিন্তু নাইলন যেটা আছে, নাইলন 66, এটা কিন্তু আমাদের ডাইএমিন, হ্যাঁ, হেক্সামিথিলিন ডাইএমিন, আর তোমার হচ্ছে তোমার তোমার হচ্ছে 4 কার্বনযুক্ত 6 কার্বনযুক্ত একটা অ্যাসিডিক অ্যাসিড, হ্যাঁ, তোমার অক্সালিক অ্যাসিড এবং তোমার হচ্ছে আমাদের হেক্সামিথিলিন ডাইএমিন, এই দুইটার সমন্বয়ে নাইলন 66 তৈরি করা হয়। সো এটা কিন্তু প্রাকৃতিক পলিমার নয়, এটা একটা আসলে বিক্রিয়ার মাধ্যমে তৈরি পলিমার। তারপরে ঘনীভবন পলিমারকরণ কোনটা? তুমি যদি লক্ষ্য করলে দেখো যে আমাদের নাইলন কিন্তু একমাত্র ঘনীভবন পলিমারকরণ, তোমার বইয়ে উদাহরণ দেওয়া আছে। আমরা কিন্তু তোমাদেরকে অনুধাবনমূলক অংশে লাস্ট যে প্রশ্নটা সলভ করেছিলাম এটা কিন্তু এটাই ছিল, নাইলন 66 কীভাবে তৈরি করা যায়। সো বিক্রিয়াটা বারবার লিখে লিখে একটু প্র্যাকটিস করবা, এবং তোমাদেরকে আমি যেভাবে বিক্রিয়া লেখানো শিখাইছিলাম সেটা দেখে কিন্তু প্র্যাকটিস করলে হচ্ছে, বা তোমরা তোমাদের মতো প্র্যাকটিস করতে পারো। আবার ওই সেম বিষয়, ঘনীভবন পলিমারকরণ নাইলন 66। তারপরে লক্ষ্য করো পিভিসি এর মনোমার কোনটি? পিভিসি, পলিভিনাইল ক্লোরাইড। এটা কিন্তু তোমাদেরকে দেখাইছি জ্ঞানমূলকে, পলিভিনাইল ক্লোরাইড। তাহলে কি তোমার ভিনাইল ক্লোরাইড থাকবে n সংখ্যক, আর পলিভিনাইল ক্লোরাইড মানে অনেকগুলো n সংখ্যক ভিনাইল ক্লোরাইড মিলে একটা তোমার ভিনাইল ক্লোরাইড তৈরি হবে বা পিভিসি তৈরি হবে। সো ভিনাইল ক্লোরাইড দেখো যে C2H, আমাদের ভিনাইল ক্লোরাইডের সঙ্গে ছিল CH2 ডাবল বন্ড CH, এটা ছিল ভিনাইল, এর সাথে একটা ক্লোরিন যুক্ত ছিল। সো এই যৌগটা দেখো তোমার কোথায় আছে, আমাদের শুধু এই জায়গায় আছে, সেটা সঠিক, গ নাম্বারটা। এবার বলছে প্লাস্টিক বোতল তৈরিতে কোন পলিমার ব্যবহার করা হয়। এটা তো তোমরা জানো হয়তো যে প্লাস্টিক বোতল তৈরিতে আমাদের যেটা পলিমার তৈরি করা হয় সেটা হচ্ছে তোমার পলিপ্রোপিন, হ্যাঁ, পলিপ্রোপিন বা পলিপ্রোপিলিন, এই যৌগটা আমাদের প্লাস্টিক বোতল তৈরিতে ব্যবহার করা হয়। সো ব্যবহারগুলো একটু মুখস্থ রাখবা। জৈব অজৈব যৌগের পার্থক্য সংক্রান্ত কোনটি অজৈব যৌগ? আমরা তো জানি যে অজৈব যৌগ কোনগুলো, যে তোমার হচ্ছে আয়নিক বন্ধন থাকবে বা সমুদ্রিক বন্ধন থাকবে, আর জৈব যৌগে তোমার কার্বন হাইড্রোজেন থাকতে হবে মাস্ট। কিন্তু দেখো তোমার এখানে কেরোসিন, এটা তো জৈব যৌগ জানোই। প্রাকৃতিক গ্যাস এলপিজি, যেটা আমাদের জৈব যৌগের মধ্যে পড়ে। পানি H2O, দেখো এখানে কোনো কার্বন নাই, তার মানে অজৈব যৌগ কিন্তু H2O, ঠিক আছে। এরপর দেখো নিচের কোনটি অজৈব যৌগ, আবারও এই সেম বিষয়, এখানে হবে পানি। তারপর জৈব যৌগের নামকরণ সম্পর্কিত আসো, নামকরণ টপিকগুলো নিয়ে আলোচনা করি। নিচে কোনটি ইউপিএক পদ্ধতিতে নামকরণ? তো ইউপিএক পদ্ধতিতে নামকরণে কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে প্রথমত নাম্বারিং। এক নম্বর হচ্ছে নাম্বারিং করা। তুমি যদি এই পাশ থেকে নাম্বারিং করো, ধরো 1 2, তাহলে 3 নম্বর কার্বনে গিয়ে কিন্তু দ্বিবন্ধন পাইলা, সেটা কিন্তু করা যাবে না। তাহলে কি করতে হবে? তোমাকে অবশ্যই ডান পাশ থেকে নাম্বারিং করতে হবে। ডান পাশ থেকে যদি করি তাহলে এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা আমাদের হচ্ছে 5, ঠিক আছে। তাহলে 2 নম্বর কার্বনে দেখো ইনমূলকটা আছে এবং 5 কার্বনযুক্ত যৌগ। তাহলে 5 কার্বনযুক্ত যৌগের কারণে ওয়ার্ড রুটটা কি হবে ভাই বলো দেখি? ওয়ার্ড রুটটা কিন্তু হবে পেন্ট। আর যেহেতু ইনমূলক আছে আমাদের 2 নম্বর কার্বনে, তাহলে এটা হবে 2 ইন। তাহলে এই হচ্ছে তার মেইন বিষয়। তাহলে পেন্ট 2 ইন কথা আছে, দেখো এই যে 2 পেন্টিন এখানে আছে, একটা 2 পেন্টেন আছে, সো এটা হবে না। সো 2 পেন্টিন হলো উত্তর। এভাবে তুমি ভাঙে ভাঙে জিনিসগুলো কিন্তু সলভ করবা। তবে এটা নামকরণে দেখো তুমি যদি এই পাশ থেকে দাও ভাইয়া 1 2, তারপর এটা 3, তাহলে কিন্তু হবে না, এটা কিন্তু ভুল হয়ে গেল। তোমাকে কি করতে হবে? যে পাশ থেকে দ্বিবন্ধনটা সব থেকে কাছে আসছে সেটা নামকরণ করতে হবে আগে, বা নাম্বারিং করতে হবে আগে। তাহলে এটা 1, এটা 2, এটা হচ্ছে তোমার 3। তাহলে 1 নম্বর কার্বনে যেহেতু দ্বিবন্ধন আছে এবং 3 কার্বনযুক্ত যৌগ, তাহলে অবশ্যই প্রোপ হবে এবং ইন হবে, তাহলে প্রোপিন হবে। মেইন কথা হলো এটা। সো এবার ভাঙে ভাঙে জিনিসগুলো করবো, আমি সেভাবে শিখিয়ে দিচ্ছি। সো এটাও সেমভাবে করবা, এটা ইজি, আগেরটার মতোই। এটাও আগেরটার মতো। তোমার এখানে 3 কার্বনের জন্য তুমি কি বলবা? প্রোপ যৌগ, আর যেহেতু আইনমূলক আছে তাহলে প্রোপাইন দিবা, প্রোপাইন, ঠিক আছে। সো প্রোপাইন যৌগ ঘ নাম্বারটা আছে, সেটা সঠিক। তো এখন আসো আমরা একটু টাইমার মেনটেন করে তোমাদের এই বোর্ড এক্সামের সলিউশনগুলো সলভ করি। আসো তো টাইমার দেই। আমরা দেখি যে 12 মিনিট সেট করব, যে 2024 সালে যে প্রশ্নগুলো আসছিল আমরা 12 মিনিট সেট করে দেখি পারি কিনা সলভ করতে। আচ্ছা 13 মিনিট দিই, হ্যাঁ। তো 13 মিনিট সেট করে আমরা দেখব যে আমরা আদৌ সলভ করতে পারতেছি কিনা, ঠিক আছে। আসো তো টাইম স্টার্ট করে দিলাম, এই কর্নারে থাকলো টাইমটা। তো দেখো আমাদের 2024 সালের তো এক্সাম্পল স্ট্র্যাটেজি হচ্ছে তুমি যেগুলো শুরুতে পারবা সেগুলো 0 সেকেন্ডের মধ্যে সলভ করে দিবা, মানে খুব দ্রুত, মানে দেখা মাত্রই উত্তর। দেখো কোনগুলো হবে। আর আমি পারি তো শুধু দ্রুত দেখাই দিবা, একদম মানে খুব কনফিউশন নাই। আর পারি কিন্তু একটু কনফিউশন আছে, স্লোলি করবা। আর কনফিউশন আছে,
আর তোমার খুবই কনফিউজ, এটা হবে না এটা না এটা, ওইটা কিন্তু দেরিতে মানে সবার লাস্টে রিভিশন দেওয়ার সময়। আর পারি না একদম, ওইটা কি করবা বলো দেখি, যদিও একটু অনৈতিক হয়ে যায় বলা উচিত না, তারপরেও ধরো যে তোমার তো যান বাঁচানো ফরজ, তাই না? তো তখন সবার লাস্ট যে 5 মিনিট থাকবে বা লাস্ট যখন 3 মিনিট থাকবে তখন একটু সামনে পিছনে বা পাশে বন্ধুর কাছ থেকে শিখাই নিবা, বাট বিশ্বস্ত বন্ধুর কাছে শিখাই নিবা। অনেকে আছে মিথ্যা বা ভুল শিখাই দেয়, সেটা কিন্তু ফলো করবা না। তো আমাদের দেখি অলরেডি সলভ করা শুরু করি। আচ্ছা, আমাদের মোস্ট প্রবলি এটা একটু ভুল হয়েছে, টাইমিংটা 12 ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ, সো তারপর আমরা আবার টাইমিং দেই, 12 মিনিট দিতে যাই 12 ঘন্টা দিয়ে ফেলছি। 12 মিনিট, এটা 9, 12 মিনিট হয়ে গেছে। তাহলে আমরা স্টার্ট করে দিলাম। হ্যাঁ, তাহলে এদিক টাইমিং হোক, আমরা দেখি কোনটা পারি। বলছে কেরোসিনে কোন মৌলটি উপস্থিত, তাই না? তো কেরোসিনে কি থাকে? কার্বন থাকে, এটাও তোমরা জানোই যে কেরোসিনে কোনটা থাকে, আমাদের কেরোসিনে অবশ্যই কার্বন থাকবে। সো এটা কিন্তু অবশ্যই তোমরা কার্বন দেখাই দিবা। তাহলে কেরোসিনে কোনটা উপস্থিত থাকে? আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে এখানে কেরোসিনে আমাদের থাকে কার্বন এবং হাইড্রোজেন, এই দুইটা হাইড্রোকার্বন যেহেতু সে, তাহলে এখানে কার্বন থাকবে। ঠিক আছে, এরপর নেক্সট প্রশ্নে যাও। বলছে কোনটি ও সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড? তো ও সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড মানে কি? দ্বিবন্ধনযুক্ত ফ্যাটি অ্যাসিড হইতে হবে, বুঝতে পারছো? তো দ্বিবন্ধনযুক্ত ফ্যাটি অ্যাসিড তুমি লক্ষ্য করলে দেখবা যে এখানে যদি স্টিয়ারিক অ্যাসিড দেখি সেখানে কিন্তু একক বন্ধনযুক্ত যৌগ আছে। তারপর ওলিক অ্যাসিড যদি দেখি সেখানেও কিন্তু একক বন্ধন আছে। তো এগুলো কিন্তু নাম এই সংকেত মুখস্থ করতে হবে, বুঝছো? ওলিক অ্যাসিডের সংকেত, স্টিয়ারিক অ্যাসিডের সংকেত। তারপর কার্বনিক অ্যাসিড, সেটাও কিন্তু মুখস্থ রাখতে হবে। তো সাইট্রিক অ্যাসিড যদি দেখি, সাইট্রিক অ্যাসিডে কিন্তু ও সম্পৃক্ত হাইড্রোকার্বন আছে, অর্থাৎ কার্বন কার্বন দ্বিবন্ধন কিন্তু আছে, সেটা কিন্তু মনে রাখবা। তারপরে নেক্সট প্রশ্নে চলো। বলছে এটা কিন্তু একটু মুখস্থ আইটেম, বুঝছো? সো এটা কিন্তু তুমি যদি পরীক্ষা খাতায় না পারো তাহলে কিন্তু এটা প্রথমে অ্যান্সার করার কোনো দরকার নাই। এটা ওই যে বললাম লাস্টে, তোমার বন্ধুর কাছ থেকে আশেপাশের বিশ্বস্ত বন্ধুর কাছে শিখে নিবা, ওই প্রসেস এটা, বুঝতে পারছো? মানে এটা ধরো হুট করে বলে গেছো পরীক্ষার রুমে, তাহলে কি করবা? এটা বাদ, পরে রাতে যাবা। বলছে কোন যৌগটিতে 3টা দ্বিবন্ধন আছে? আচ্ছা, 3টা দ্বিবন্ধন থাকার মানে হইলো কি, যে তোমাকে আগে প্রত্যেকটা সংকেত লিখতে হবে, মানে কার্যকরীমূলক সংকেত। তো তুমি যদি C4H8 দেখো, খুবই কিন্তু ইজি, যে C4H8 মানে কি? দ্বিবন্ধনযুক্ত মূলক। তাহলে তুমি দিবা এখানে ভাইয়া CH3 বন্ড CH, হ্যাঁ, 2 বন্ড CH, ডাবল বন্ড CH2। তাহলে দেখো এখানে কিন্তু আমাদের 3টা দ্বিবন্ধন নাই। একমাত্র যদি চেক করি আমরা, এই যে বেনজিন মূলকটা আছে, আমরা কিন্তু এর আগেও পড়ছি, বেনজিনে থাকে 3টা দ্বিবন্ধন আর ন্যাপথালিনে থাকে 5টা দ্বিবন্ধন। সো দেখো এখানে কিন্তু একটা দ্বিবন্ধন আছে, এখানে যেমন কোনো দ্বিবন্ধন নাই, এটা অ্যালকেন মূলক। এটাও দেখো যেমন একটা দ্বিবন্ধন আছে। সো একমাত্র এই যৌগটাতে 3টা দ্বিবন্ধন আছে, এটা দেখা মাত্র কিন্তু সাথে সাথে উত্তর দেখাই দিবে, এটা কিন্তু ফাস্ট করতে হবে তোমাদেরকে। এরপর দেখো কোন যৌগটি অ্যালকাইন মূলক? এইটা কিন্তু দেখা দেখি কিছু নাই ভাই। অ্যালকাইন মূলকের সাধারণ সংকেত CnH2n-2। দেখো কোথায় আছে, এই 5 দুগুণে 10, এটা হচ্ছে না, 10 দুগুণে 20, এটা হচ্ছে না, 8 দুগুণে 16, -2 করলে কত? 14। একদম ডাইরেক্ট দেখা মাত্র উত্তর, 0 সেকেন্ডের মধ্যে এটা উত্তর করতে হবে, বুঝা গেছে? এরপরে আসো, বলছে যে অ্যালকাইল মূলকের যোজনী কত? আচ্ছা, অ্যালকাইল মূলক যেগুলা তারা কি কার্বন কার্বন ত্রিবন্ধন না? অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইল। আচ্ছা, অ্যালকাইল বলছে না, তাহলে অ্যালকাইল আলাদা জিনিস। অ্যালকাইল হচ্ছে তোমার অ্যালকেন থেকে আমরা যদি একটা হাইড্রোজেন সরাই দিই সেটা মূলক বলা হয়। তো আমরা দিই যে CH3 বন্ড, আমাদের CH3 ছিল, বাট আমাদের কি হবে যে CH3 একটা কার্যকরী মূলক সাথে থাকবে আর, তাহলে আর বন্ড CH3, তাহলে এখানে হচ্ছে CH2 হবে, CH3 দিয়ে শেষ হইতো, বাট এখানে আমাদের CH2 দিয়ে একটা হাত বের করে দিলাম, এটা হচ্ছে অ্যালকাইল মূলক। তো অ্যালকাইল মূলকের যোজনী কয়টা বলো তো? তোমার দেখে কি মনে হচ্ছে? এটা তো সহজ বিষয়, অ্যালকাইল মূলক একটা হাত ফাঁকা আছে, তাহলে যোজনী কত হবে? একটা, বুঝতে পারছো? এরপর দেখো পেট্রোলিয়ামে শতকরা কত পানি ক্ষেত্র থাকে? এটা একদম মুখস্থ, এইটা তোমার দেখার কোনো দরকার নাই, এটা আসছিল বিগত বছরে, আবারও চলে আসছে। তো আমাদের পেট্রোলিয়ামে শতকরা নেপথ্যা থাকে কতটুকু? এটা মুখস্থ দেখাই দিবা যে আমাদের 10%। পেট্রোলিয়ামে শতকরা 10% আমাদের নেপথ্যা থাকে। তারপরে দেখো দেওয়া আছে যে গ্যাসোলিনে কার্বন পরমাণুর সংখ্যা কতটুকু? তো গ্যাসোলিনে কার্বন পরমাণুর সংখ্যা, এটাও কিন্তু মুখস্থ, দেখা মাত্রই তোমার দাগাই দিতে হবে। আর যদি এটা না পারো তাহলে কিন্তু তোমাকে অবশ্যই ওই যে বললাম আশেপাশে বন্ধু বান্ধবের কাছ থেকে শিখে নিবা, বা তোমার হচ্ছে এমনি কিন্তু দাগানো এগুলো উচিত না, কারণ এগুলো মুখস্থ আইটেম, এগুলো কিন্তু অন্য অ্যান্টাইটিভ কোনো উত্তর নাই বা কোনো টেকনিক নেই যে তোমাকে মুখস্থ রাখানোর কোনো টেকনিক বলে দিব। এগুলো কিন্তু অবশ্যই মুখস্থ রাখতে হবে যে তোমার এলপিজি গ্যাসের 1 থেকে 4 যেমন কার্বন থাকে গ্যাসীয়, হ্যাঁ, তেমন গ্যাসোলিনে থাকে 5 থেকে 10 কার্বন, এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। তারপর অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলছে কোনটা?
অসম্পৃক্ত মানে কি কার্বন কার্বন দ্বিবন্ধন থাকতে হবে এবং কার্বন কার্বন কিন্তু তোমার ত্রিবন্ধন থাকতে হবে। এই টাইপের যে যৌগগুলো এগুলাকে আমরা বলছি অসম্পৃক্ত হাইড্রোকার্বন, অর্থাৎ C3H6 এটা যেমন হতে পারে অসম্পৃক্ত যৌগ। এগুলা কিন্তু প্রত্যেকটা দেখো বাকিগুলো কিন্তু অ্যালকেনমূলক, একটাই শুধু আছে অ্যালকিনমূলক অর্থাৎ দ্বিবন্ধন, তাহলে এটাই হবে অসম্পৃক্ত যৌগ। সেগুলো কিন্তু ইজি আসছে। দেখো যে তোমার অ্যালডিহাইডের কার্যকরী মূলক কোনটি? অ্যালডিহাইড মানে কি যে CHO মূলক, তাহলে CHO মূলকের কার্যকরী মূলক হবে কোনটা? এইটা। এরপর নেক্সটটা দেখো একটা বিক্রিয়া দেওয়া আছে, তো দেখো দেখি তোমার এটা দেখে কিছু মনে পড়ছে কিনা। সোডা লাইম, ঠিক আছে, মনে পড়ার কথা। তাহলে তুমি লক্ষ্য করলে দেখবা যে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ যে আছে, কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণের সাথে যদি সোডা লাইমের বিক্রিয়া করো, তাহলে সোডা লাইমের বিক্রিয়া কিন্তু উৎপন্ন হচ্ছে তোমার দেখো 4 কার্বনযুক্ত কি অ্যালকিন, হ্যাঁ সরি অ্যালকেন। তাহলে 4 কার্বনযুক্ত যে অ্যালকেন উৎপন্ন হয় এটা কিন্তু ডিকার্বক্সিলেট বিক্রিয়া। ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটাতে দেখো বলছে যে উক্ত বিক্রিয়ায় বিক্রিয়ক লবণটির নাম কি? আমরা বলছিলাম এখানে যত মোল কার্বন থাকবে তার থেকে 1 কার্বন বেশি থাকবে কোথায়? বিক্রিয়কে। তাহলে এখানে কার্বন আছে কয়টা ভাই? দেখো তো 4টা কার্বন না? তাহলে অবশ্যই বিক্রিয়কে কার্বন থাকবে মোট 5টা। এখানে অলরেডি COOH একটা কার্বন আছে, COON তে, আর আর এ থাকবে কয়টা? 4টা। তো মোট 5টা কার্বন যুক্ত হবে। তাহলে আমাদের অবশ্যই 5 কার্বন যুক্ত দেখছি একটাই মাত্র আছে পেন্টানয়েড, তাহলে সোডিয়াম পেন্টানয়েড হবে উত্তর এখানকার কিন্তু। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, যে প্রোপিনের যৌগ রাজশাহী বোর্ডে 2024 সালে আসছিল। তো তোমার বলছে যে রোমান 1 এর স্থূল সংকেত হচ্ছে CH2, এটা কিন্তু তোমার বহুপদী সমাপ্তিসূচক একটা প্রশ্ন। তো বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন যদি দেখি যে তোমার এখানে লক্ষ্য একটু দাঁড়াও, এখানে বহুপদী সমাপ্তিসূচক যে প্রশ্নটা দেওয়া আছে, প্রশ্নটা বলছে যে রোমান 1 এর স্থূল সংকেত হচ্ছে CH2, হ্যাঁ, তারপর রোমান 2 তে বলা আছে যে C3H8 কম সক্রিয়। তো এখানে একটা জিনিস ভুল আছে, এটা প্রোপিন যৌগ এর স্থূল সংকেত বলা আছে। তো প্রোপিন যৌগের স্থূল সংকেত ওইটা কি হওয়া সম্ভব? তুমি একটু চেক করে বলো তো, যে প্রোপিন যৌগের স্থূল সংকেত আমাদের কিন্তু স্থূল সংকেত যেটা তার মানে হইতেছে যে CH2 শুধু বলছে, হ্যাঁ, তার মানে এই প্রোপিন মানে হচ্ছে অ্যালকিন, তাহলে CnH2n হইতে হবে। এই টাইপের জিনিসটা, এটা একটু কনফিউজিং জিনিস, তুমি একটু চিন্তা করলে বুঝবা যে এখানে n এর মান দেওয়া আছে কত ভাই? 1, আর এখানে দেওয়া আছে 2, তাহলে CH2 এটা কিন্তু তোমার এক অর্থে কিন্তু প্রোপিনের স্থূল সংকেতের মধ্যে পড়তেছে। সেটা কিন্তু অনেকেই ভাববে যে প্রোপিন মানে তো আমাদের মিথেন ইথেন প্রোপিন মানে 3 কার্বন থাকতে হবে, এখানে তো 3 কার্বন নাই, সেটা মনে হবে না। এটা কিন্তু উত্তর হবে, কিন্তু C3H8 অপেক্ষা কম সক্রিয়। C3H8 কিন্তু অ্যালকেন, তো অ্যালকেন কিন্তু সব থেকে কম সক্রিয়। এখানে কিন্তু উল্টা বলে দিছে, বলছে যে অ্যালকেন এইটা অপেক্ষা বেশি সক্রিয় বা অ্যালকেন অপেক্ষা কম সক্রিয়। তো অ্যালকেন থেকে কম সক্রিয় যৌগ আসার সম্ভাবনা, কারণ অ্যালকেন নিজেই একটা কম সক্রিয় যৌগ। তাহলে এখানে কিন্তু প্রোপিনটা বেশি সক্রিয়, আর প্রোপিনটা কিন্তু এখানে প্রোপেনটা কিন্তু কম সক্রিয়, অর্থাৎ এইটা হচ্ছে কম সক্রিয় নিজেই, আর এইটা কিন্তু বেশি সক্রিয়। এটা কিন্তু অলরেডি আমরা পড়ছি। সো 2 নাম্বারটা কিন্তু ভুল লিখছে, হ্যাঁ। আর তারপরে দেখো যে প্রোপিনের কার্বনের শতকরা সংযুক্তি হচ্ছে 85.71%, সেটা কিন্তু ম্যাথ করে তোমাকে দেখতে হবে। যদি আমরা প্রোপিনের সংকেতটাতে দেখি, প্রোপিনে হচ্ছে C3H কত থাকবে বলো তো? 6, তার মানে হাইড্রোজেন থাকছে 6টা, কার্বন থাকতেছে কয়টা তোমার? 3টা। তাহলে এখানে তোমাকে কার্বনের শতকরা সংযুক্তি তোমাকে বের করে দেখাইতে হবে যে আমাদের আসলে পরিমাণটা কতটুকু। তো কার্বনের শতকরা পরিমাণ কীভাবে আমরা বের করি? যে উপর হচ্ছে কার্বনের আণবিক ভর, কার্বনের আণবিক ভর কত? যে 12, একটা কার্বনের জন্য 3টা কার্বনের জন্য হবে 3 × 36, আর নিচে মোট পারমাণবিক ভর। মোট পারমাণবিক ভর যদি আমরা দেখি যে কার্বন আছে 3 × 36টা আর হাইড্রোজেন আছে 6টা, তাহলে আমাদের এখানে দেব 12 × 3 প্লাস হাইড্রোজেনের একটা, হাইড্রোজেনের ভর 1, 6টা হাইড্রোজেনের ভর জন্য 6, তাহলে 3 × 36 হয় 42, উপরে হচ্ছে 3 × 36, তাহলে উত্তর কত হচ্ছে যে 36 ডিভাইডেড বাই 3 × 36 হয়ে হচ্ছে 42, এর সাথে 100% গুণ করে দাও। তো তুমি যদি এটা 100% গুণ করো, 100% গুণ করলে কিন্তু তোমার আসবে 85.71%। ক্যালকুলেটর চাপে দেখো তাহলে বুঝবা। তাহলে অবশ্যই আমাদের 3 নাম্বারটা সঠিক আর 1 নাম্বারটা সঠিক। তাহলে রোমান 1 এবং রোমান 3 হচ্ছে আমাদের উত্তর। দেখো এখনও কিন্তু আমাদের 3 মিনিট বাকি আছে, তো আসো দ্রুত করার চেষ্টা করি, দেখি আমরা সলভ করতে পারি কিনা আমাদের টাইম লাইনের মধ্যে। যে এ যৌগের সাথে ব্রোমিন বিক্রিয়া করবে, এটা ব্রোমিন পানি বিক্রিয়া, উৎপন্ন হচ্ছে কত? CH3 CHBr CH2Br। অর্থাৎ এখানে আমাদের প্রশ্নের মধ্যে বলছে এ যৌগটা কোনটা। যেহেতু আমাদের এখানে কার্বন কাটা দেখো তো 1 2 3, তাহলে 3 কার্বন যুক্ত অবশ্যই এখানে কি থাকবে? অ্যালকিন, হ্যাঁ। তাহলে 3 কার্বন যুক্ত যদি অ্যালকিন থাকে, 3 কার্বন যুক্ত অ্যালকিন মানে কি? মিথেন ইথেন প্রোপিন। তাহলে প্রোপিন জাতীয় যৌগ কোথায় আছে তুমি লক্ষ্য করো, আমাদের কিন্তু এখানে প্রোপিন জাতীয় যৌগ খুঁজতে হবে। আচ্ছা, এখানে মনে হয় বিক্রিয়াটা একটু অসম্পূর্ণ আছে,
তোমার এই যে এ যৌগটা হলো প্রোপিন, এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু এই প্রোপিনের সাথে যদি পানি বিক্রিয়া করো, এখানে আর কি বিক্রিয়াটা সম্পূর্ণ লেখা নাই। তো তোমার এখানে বিক্রিয়াটা ছিল যে এ যৌগ যেটা হয়েছে সেটা তো তোমার CH3 গেল, তারপরে CH, তারপরে CH2, এই যে প্রোপিন দিলাম, এই প্রোপিনের সাথে পরবর্তীতে পানির বিক্রিয়া দিছে। তাহলে প্রোপিনের সাথে পানির বিক্রিয়া কি যৌগ উৎপন্ন হবে? এখানকার একটা হাইড্রোজেন ঢুকে যাবে তোমার এই জায়গাটাতে, একটা OH মূলক ঢুকে যাবে এই জায়গাটাতে, অর্থাৎ তোমার কিন্তু 3 কার্বনযুক্ত অ্যালকোহল মূলক উৎপন্ন হয়ে যাবে। CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড OH, ঠিক আছে? আচ্ছা, এটা তোমার একটা নিয়মের মধ্যে পড়ে, কিন্তু সবথেকে বেশি এটা তোমার উৎপন্ন হয় মাত্র 10%, কিন্তু সবথেকে বেশি উৎপন্ন হয় কোন যৌগটা দেখো, যে CH3 বন্ড CH, নিচে একটা OH যুক্ত হবে, তারপরে বন্ড CH3, এটাকে বলা হয় মার্কোনিকম নিয়ম। তেলা মাথায় তেল দেওয়া অনেক ওয়ান কাইন্ড অফ, যে যেইখানে হাইড্রোজেন দ্বিবন্ধনযুক্ত কার্বন যে দুইটা আছে এর মধ্যে যেখানে হাইড্রোজেনের সংখ্যা বেশি সেইখানে যে হাইড্রোজেনটা যুক্ত হবে। এই H2 এর মধ্যে যদি আমরা ভাঙাই দিই তাহলে H বন্ড OH, এই OH মূলকটা যুক্ত হবে যেখানে দ্বিবন্ধনযুক্ত কার্বনের মধ্যে হাইড্রোজেনের সংখ্যা কম, যেমন এখানে কম, এখানে যুক্ত হবে OH। আর যেখানে হাইড্রোজেনের সংখ্যা বেশি সেখানে যে যুক্ত হবে হাইড্রোজেনটা, বুঝতে পারছো? সো এটা উৎপন্ন হবে তোমার মোটামুটি 90%, আর এটা উৎপন্ন হবে 10%। তো পরীক্ষা যদি আসে যে এই বিক্রিয়ার মাধ্যমে কোন যৌগটা উৎপন্ন হয়েছে, আমরা কিন্তু টিক চিহ্ন দেবো এই যে এটাকে, অর্থাৎ তোমার হচ্ছে প্রোপিনল 2, অর্থাৎ 2 নম্বর কার্বনে OH মূলক আছে, ঠিক আছে? সো এটাকে কিন্তু আমরা অ্যালকোহল মূলক বলতে পারি। সো উত্তর কিন্তু অ্যালকোহল। দেখো আমাদের কিন্তু অলরেডি প্রবলেম সলভিং শেষ, এখনো 1 মিনিট রিমেইনিং আছে। সো এই হলো তোমার এক্সাম্পল স্ট্র্যাটেজি। দেখো তোমরা কিন্তু চেক করলে দেখতে পারো, আমরা যদি একটু স্লাইডটা তোমাদেরকে দেখাই, এই প্রশ্নটা একটু টিকটিকি ছিল, কারণ বিক্রিয়া মুখস্থ রাখতে হবে। এটা একটু আউট অফ দি বক্স ছিল, এটা একটু সব থেকে কঠিন বলা যেতে পারে আমরা যদি বলি চিন্তা করার ক্ষেত্রে, বিশেষ করে এই যে 1 নাম্বার যে অপশনটা সেটা খুবই একটা ভালো জিনিস দিচ্ছে আর কি বলা যায় টেকনিক্যালি। আর এদিকে যদি দেখি এই বিক্রিয়াটা মোটামুটি সোজা, আমরা তো জানি এই বিক্রিয়াটা পারাটা খুবই ইজি, এটা পারতে ফার্স্ট 1 মিনিটের মতো সময় লাগবে, বেশি লাগবে না। আর এটা তো একদম ডাইরেক্ট মুখস্থ, এটা তো কিছুই নাই, 0 সেকেন্ডের মধ্যে উত্তর করতে পারবা, এটাও সোজা, এটাও ইজিলি মুখস্থ উত্তর বসাইতে পারবা, এটাও মুখস্থ উত্তর বসাইতে পারবা। এটা তো মুখস্থ উত্তর, কিছু করার নাই, দেখো মুখস্থ উত্তর অনেকগুলো আসতেছে। আর অ্যালকাইল যোজনী কত, এটাও সোজা, কিন্তু অ্যালকাইল যোজনী 1, এটা মোটামুটি একটু ট্রিকি দিছে। আর অ্যালকাইন মূলক এটাও তো সোজা, একদম গণহারে মুখস্থ। তারপরে 3টা দ্বিবন্ধন আছে কোথায়, এটাও কিন্তু সোজা দিচ্ছে, বেঞ্জিনে 2-3টা দ্বিবন্ধন আছে, আর তোমার ন্যাপথালিনে আছে 5টা দ্বিবন্ধন। এরপরে দেখো নেক্সটে বলছে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, এটা একটু বোঝাটা মুশকিল, এটা একটু কঠিন দিছিল, মানে মুখস্থ না থাকলে পারবা না। তারপরে কেরোসিন, এটা মোটামুটি একটু সোজা দিছে, এর বাদে তো আর কোনো কিছু দেয় না, মনে করো হাইয়েস্ট 1-2টা কঠিন দিছিল, তাই না? সো এগুলা কিন্তু খুব ভালো মতো একটু প্র্যাকটিস করবা, MCQ গুলো বিগত বছরের, এগুলো অ্যান্সার শীট সহকারে তোমাদের স্লাইডে তোমরা দিয়ে দিবই।